দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা প্রথম ক্লাসে যেটা আলোচনা করতেছিলাম এআই কি জিনিস, তাই না? এবং আমরা ওইখানে একটা ছোট্ট টার্ম আসছিল আমাদের, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রোডাক্ট গুলো, স্পেশালি আমরা যে ধরনের টার্ম গুলোকে আমাদের রোবট বা অন্যান্য যে সমস্ত চিন্তাগুলো আমাদের আছে, এই ধরনের যে প্রোডাক্ট, এগুলোকে আমরা এআই এর ভাষায় বলি এজেন্ট। আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা, এজেন্ট, ইন্টেলিজেন্ট এজেন্ট। কোন ধরনের এজেন্ট গুলোকে বা কোন ধরনের এই সিস্টেম বা প্রোডাক্ট গুলোকে আমরা বলবো ইন্টেলিজেন্ট এজেন্ট। তো এই আলোচনায় যাওয়ার আগে একটা ছোট প্রশ্ন করি। এই ক্লাসে যারা আছেন, কারো বাড়িতে কখনো চুরি হয়েছে? বাড়িতে চোর আসার অভিজ্ঞতা আছে কারো? বুঝতে পারতেছেন আমার কথা? জি স্যার, আমার মোবাইল চুরি হয়েছে। আচ্ছা, গুড। তো মোবাইল চুরি হয়েছে কোত্থেকে? হোস্টেল থেকে? না স্যার, রুম থেকে নিয়ে গেছিল। সেটাই বলেছি, হোস্টেল থেকে নাকি আপনাদের বাড়িতে? না স্যার, আমাদের বাড়ি থেকে স্যার নিয়ে গেছিল। দিনে, রাতে? স্যার দুপুরবেলা, মেবি 1টার পরে স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা ব্যস্ত ছিলেন, কোনো এক সময় ফাঁকফোকর দিয়ে নিয়ে গেছে। আচ্ছা, আমরা একটু অন্যভাবে চিন্তা করি, যে রাতে আমরা ঘুমাচ্ছি সবাই, বাড়িতে তো সাধারণত মাঝরাতে সবাই ঘুমায় গেছে, মানে এরপরে বাড়িতে চোর আসছে। বাড়িতে যে চোর আসছে, এটা আপনি কিভাবে টের পাইতে পারেন? কোথাও কোনোটা শব্দ হইছে, ওই শব্দ। ঘরে অন্য কোনো রুমে কোনোটা শব্দ হইছে বা কিছু একটা হইছে, হ্যাঁ? বা হয়তো কোনোটা অস্বাভাবিক আলো দেখছেন, কেউ টর্চ মারছে, কিছু একটা হইছে। বেশিরভাগ প্রবাবল কেস আমরা হয়তো এটা গেস করতে পারি যে কোনোটা অস্বাভাবিক শব্দ হইছে। সেই শব্দটা শুনে আমাদের কাছে মনে হলো যে এই শব্দটা স্বাভাবিক না, বাড়ির কারো এই ধরনের শব্দ করার কথা না। এখন আপনি বুঝলেন যে চোর ঢুকছে বাড়িতে, তারপরে আপনি কি করবেন? মানে উঠে যে চোর ধরতে যাবেন, চোর যে অস্ত্র অস্ত্র নিয়ে আসে নাই, আপনারা গেলে উল্টা দিয়ে একটা মেরে দিবে না, এটার কোনো গ্যারান্টি আছে? 999 কল দিতে হবে স্যার। গুড। সহজ কথা হচ্ছে, হ্যাঁ, আরে চোর যে আত্মরক্ষার জন্য কিছু নিয়ে আসে নাই, এটা তো কোনো গ্যারান্টি নেই। কিছু না কিছু তার সাথেও থাকতে পারে, এটা তো আপনি নিশ্চিত করে বলতে পারবেন না, তাই না? এখন হচ্ছে যে ও যেটা বললো প্রিকশন হিসেবে, ফার্স্টে হচ্ছে 999 ফোন করলাম, আশেপাশে ফ্যামিলিতে যারা আছে তাদেরকে ফোন দিতে পারি, দিয়ে বলতে পারি যে বাড়িতে চোর ঢুকছে, তোমরা আসো, তাই না? কমন টাস্ক এটা হইতে পারে। আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি তো বলি খেলার চ্যাম্পিয়ন, গিয়ে ধরলে চোরে কি করবে, একটা আছাড় দিব শেষ, সেটা অন্য কথা। এরকম কিছু সবার ক্ষেত্রে ঘটার কথা না, ঠিক আছে? তাহলে আমাদের, আমি যদি সিকুয়েন্সটা সাজাই, সিকুয়েন্সটা হচ্ছে বাড়িতে কেউ একজন ঢুকছে, ইন্ট্রুডার, এটা চোরও হইতে পারে, অন্য কেউ হইতে পারে। ইন্ট্রুডার সোজা কথা, আমি ঘুমাচ্ছিলাম, এর মধ্যে আমার কানে একটা সাউন্ড আসছে। আসার পরে আমি বুঝতে পারছি যে এই সাউন্ড আসার পরে আমি চিন্তা করছি এটা কিসের সাউন্ড। সাউন্ডটা তো স্বাভাবিক লাগতেছে না। তখন আমার কাছে মনে হয়েছে যে এটা হয়তো বা চোর বা অন্য কিছু হইতে পারে। তো চোর না হয়ে ডাকাতও হইতে পারে। যাই হোক, এটা হয়তোবা সেফও না। তাহলে আমি আগে আশেপাশে যারা আছে তাদের সবাইরে ফোন দিই। ফোন দিয়ে তারপরে কি করা যায় সেটা দেখি। আপনারা ফোন দেওয়ার জন্য, এই যে আপনি চিন্তা করছেন, আপনার হাতের কাছে ফোন থাকতে পারে, বালিশের নিচে ফোন থাকতে পারে, টেবিলে ফোন থাকতে পারে, কোনোভাবে এই ফোনটা আপনি কি করবেন? চিন্তা যে করছেন, চিন্তা করার পরে তো শুয়ে শুয়ে এটা ভাবলেই ফোন করাটা হয়ে যাবে না। আপনাকে উঠে যেতে হবে, ফোনটা নিতে হবে, কল করতে হবে। এই ফুল প্রসেসটা আমরা চিন্তা করি অ্যাজ এ ইন্টেলিজেন্ট বিইং, আমাদের যে কাজটা হচ্ছে
আমি যখন ঘুমাচ্ছিলাম আমার অন্য কোনো ইন্দ্রিয় কাজ করতেছিল না, কোনো সেন্সর কাজ করতেছিল না, একটা সেন্সর কাজ করতেছিল। সেটা কি? এটা হচ্ছে কান। কান একটা সেন্সর এই সাউন্ডটা ধরছে। সে কি ধরছে? যে আমার যে পরিবেশটা, এই পরিবেশে কোথাও একটা পরিবর্তন হচ্ছে। কিছু একটা ঘটতেছে। সেখান থেকে সে একটা ইনপুট নিছে। এই ইনপুটটা নিয়ে সে আমার যে লজিক্যাল অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস এর যে পার্টটা আছে শরীরে তার কাছে দিচ্ছে যে এই শব্দটা এরকম কেন তুমি চিন্তা করো। আমি চিন্তা করলাম, চিন্তা করে একটা ডিসিশন হইলো, মানে কনক্লুশন হইলো যে এটা স্বাভাবিক না, এখানে কোনো একটা ঝামেলা আছে, তো আমাকে এইরকম কিছু কাজ করতে হবে। ডিসিশন হইলো এটা করব। তারপরে যখন ব্রেন এই ডিসিশনটা দিচ্ছে, আপনাকে ফোনটা টেবিল থেকে নেওয়ার জন্য ব্রেন কি করছে? আপনার পাকে ইনস্ট্রাক্ট করছে ওখানে যাও। হাতকে ইনস্ট্রাক্ট করছে ফোনটা নাও। দেন মুখ দিয়ে কথা বলছেন, তাই না? তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে আমাদের সমস্যা হয় কোথায়? পরিবেশের মধ্যে। প্রবলেমটা আমার পরিবেশে আছে। এই প্রবলেমটা সলভ করার জন্য এখান থেকে একটা ইনপুট আমরা নিচ্ছি কোনো একটা সেন্সরের মাধ্যমে। দেন আমার একটা লজিক্যাল পার্ট বা প্রসেসর আছে যে এটাকে অ্যানালাইসিস করে একটা ডিসিশন নিছে। ডিসিশন অনুযায়ী আমার কিছু অ্যাকচুয়েটর আছে যারা এই ডিসিশনকে এক্সিকিউট করে। তাহলে আমরা যখন একটা এইরকম এজেন্টের চিন্তা করব, যেটাকে আমরা ইন্টেলিজেন্ট এজেন্ট বলতেছি, তারও ঠিক এই প্রসেসটাই থাকতে হবে, এই সিস্টেমটাই সে ফলো করবে। দ্যাট মিনস তার এনভায়রনমেন্টে কোনো সমস্যা থাকবে বা এনভায়রনমেন্ট থেকে সে কোনো একটা সেন্সরের মাধ্যমে কি করবে? একটা ইনপুট নিবে। নিয়ে তার একটা লজিক্যাল অ্যানালাইসিস এর অ্যানালিটিক্যাল অ্যানালাইসিস এর একটা সিস্টেম থাকবে। সেখানে সে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে একটা ডিসিশন নিবে। ডিসিশন নিয়ে তার ওই ডিসিশন এক্সিকিউট করার জন্য কিছু অর্গান বা যাই থাকুক কিছু তার থাকবে, যেটাকে আমরা অ্যাকচুয়েটর বলতেছি। সেই অ্যাকচুয়েটর গুলোকে সে ইনস্ট্রাক্ট করবে, এটা করো, ওটা করো। এই সেম প্রসেস ইন্টেলিজেন্ট এজেন্টেরও থাকতে হবে। বুঝা গেছে? যেভাবে আমরা অ্যাজ এ হিউম্যান বিইং, ইন্টেলিজেন্ট বিইং যেভাবে কাজ করতেছি, আমাদের ইন্টেলিজেন্ট এজেন্টও ঠিক ওইভাবে কাজ করবে। এখন ইন্টেলিজেন্ট এজেন্টের একটা ফর্মাল ডেফিনিশন যদি আমরা দাঁড় করানোর চেষ্টা করি, এতক্ষণের আইডিয়া থেকে বা আলোচনা থেকে আমরা যদি একটা ফর্মাল ডেফিনিশন দাঁড় করানোর চেষ্টা করি, সেটা কেমন হবে? এটা একটা ডেফিনিশন দাঁড় করানোর চেষ্টা হয়েছে যে এজেন্ট কি? এজেন্ট পারসিভস ইটস এনভায়রনমেন্ট। তার মানে এনভায়রনমেন্টে কি হচ্ছে সেটা একটা পারসেপশন সে নেয়। কিভাবে নেয়? উইথ সেন্সর, যেটা আমরা নিছি। আমাদের সেন্সর গুলো কি? আমাদের কান আছে, স্কিন আছে, তাই না? চোখ আছে। যেমন ধরেন ঘুমাচ্ছেন, ঠান্ডা লাগতেছে। এটা কে ফিল করাচ্ছে কি আপনাকে? আপনার স্কিন। এটা একটা সেন্সর। তখন আপনি কি করতেছেন? চাদর গায়ে দিচ্ছেন, কাঁথা গায়ে দিচ্ছেন, লেপ গায়ে দিচ্ছেন, যাই করেন। ঠান্ডা লাগতেছে, ফ্যান বন্ধ করতেছেন, এসি বন্ধ করতেছেন। এই যে পরের অ্যাকশন গুলো, পরেরটা তো পরে। প্রথম হচ্ছে আপনার এই সেন্সর কিন্তু আপনাকে আপনার সমস্যাটা বুঝতে হেল্প করবে, তাই না? ঠিক একইভাবে আমাদের এজেন্ট কি করে? এনভায়রনমেন্ট থেকে একটা পারসেপশন নেয় বা পারসিভ করে এনভায়রনমেন্টকে একটা সেন্সরের মাধ্যমে। দেন এই পারসেপশনের উপরে বেস করে সে কি করে? অ্যাক্টস আপন দ্যাট এনভায়রনমেন্ট। যে এনভায়রনমেন্ট থেকে সে পারসেপশন নিচ্ছে, সেই এনভায়রনমেন্টে সে কি করবে? অ্যাক্ট করবে। কিভাবে অ্যাক্ট করবে? তার কিছু অ্যাকচুয়েটর আছে। যেমন আমাদের অ্যাকচুয়েটর গুলো কি ছিল? হাত, পা, মুখ, তাই না? এরকম এজেন্টেরও কিছু অ্যাকচুয়েটর থাকবে। এখন এই যে কথাটা বলা হইলো, এটার পরে এই পারসেপশন এর জায়গাতে বা পারসিভ যেটা বলতেছি, এটাকে আমরা বলতেছি পারসেপশন। পারসেপশনটা কি? an agent gets perceives one at a time। তার মানে আমরা যখন প্রোগ্রাম লিখি, ফর এক্সাম্পল আমাদের একদম ইন্টেলিজেন্ট প্রোগ্রামের কথা বলতেছি না, আমাদের বেসিক যে প্রোগ্রাম গুলোই করি আমরা, আমাদের কি হয়? ইনপুট কি একটা একটা করে আসে, তাই না? ঠিক এইখানেও আপনাকে ওইভাবেই চিন্তা করতে হবে যে এই সিস্টেমেও কি হবে? এই ইনপুট গুলো যেটাকে আমরা পারসেপ্ট বলতেছি বা যেটা সে পারসিভ করছে এনভায়রনমেন্ট থেকে, এটাও আসবে কিভাবে? ওয়ান এট এ টাইম। এবং এই পারসেপশন গুলোকে সে কি করবে? ম্যাপ করবে কিসের সাথে? তার অ্যাকশন সিকোয়েন্স এর সাথে। সিকোয়েন্স অফ অ্যাকশনের সাথে ম্যাপ করবে। তাহলে এই যে ম্যাপিংটা, ম্যাপিং এর একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে। এটা কি? সেটা হচ্ছে ফাংশন। ম্যাপ করে, তাই না? একটা সেটের সাথে আরেকটা সেটকে ম্যাপ করে।
তার মানে এই পারসেপশনটা কি হবে বা পারসেপ্টের কি হবে, একটা ফাংশনের মধ্যে দিয়ে সে কাজ করবে পারসেপশনের উপরে বেস করে। আচ্ছা, এটা হয়তো একটু বুঝতে এখন সমস্যা হচ্ছে, আমরা আর একটু ম্যাথমেটিক্যাল কেসটা দেখবো এরপরে। আপাতত এখানে আমরা যেটা বললাম, এনভায়রনমেন্ট থেকে পারসেপশন নিব সেন্সরের মাধ্যমে, নিয়ে ওই এনভায়রনমেন্টে একটা পারফরমেন্স বা অ্যাক্টস হবে অ্যাকচুয়েটরের মাধ্যমে। এই আইডিয়াটাকে আমরা একটা ডায়াগ্রাম আকারে এরপরে দেখানোর চেষ্টা করছি, বা যেটাকে আমরা বলি জেনারেল আর্কিটেকচার অফ এন এজেন্ট। সেটা কি, একটা এনভায়রনমেন্ট আছে, সেখান থেকে পারসেপশন নিচ্ছে সেন্সরের মাধ্যমে, নিয়ে এখানে হচ্ছে তার লজিক্যাল পার্ট, যেখানে সে অ্যানালাইসিস করতেছে, ডিসিশন মেকিং হচ্ছে, এই ডিসিশন অনুযায়ী অ্যাকচুয়েটরকে ইনস্ট্রাক্ট করা হয়, অ্যাকচুয়েটর এনভায়রনমেন্টে তার অ্যাকশনটা কমপ্লিট করে। তাহলে আলটিমেটলি প্রবলেম আসছে এনভায়রনমেন্ট থেকে, সলিউশনও গেছে কোথায়, এনভায়রনমেন্টে। এটা হচ্ছে আমাদের এজেন্ট। এখন এটাকে আমরা আরেকটু ফার্দার এলাবোরেট করি আইডিয়াটাকে একটা এক্সাম্পল দিয়ে। আমাদের টেক্সট বইয়ে এরকম একটা এজেন্টের এক্সাম্পল দেওয়া আছে। এজেন্টটা কি, ভ্যাকুয়াম ক্লিনার। ঠিক আছে, ভ্যাকুয়াম ক্লিনার কি করবে? ময়লা ময়লা পরিষ্কার করবে। গুড। তো ময়লা পরিষ্কার কোথায় করবে সে? আপনার বাড়ির ভ্যাকুয়াম ক্লিনার কি অন্য বাড়ির ময়লা পরিষ্কার করবে? তা তো না। যেখানে ইউজ করবো স্যার। হ্যাঁ, এটা যদি ওই বাড়িতে পাঠাই তাহলে সে সেখানে করতে পারবে। আর ডেফিনেটলি তাকে এরকম কোনো একটা পজিশন বা আমি তার জন্য একটা এরিয়া স্পেসিফিক কাজের কথাই বলতেছি। তো আমাদের যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলে বলা আছে তার জন্য এরকম দুইটা স্কোয়ার আছে, এ একটা স্কোয়ার, বি একটা স্কোয়ার। ঠিক আছে, Yes, এটাকে sir. আমরা বলছি লোকেশন, টু লোকেশন। এই লোকেশন গুলো দুইটা স্ট্যাটাস থাকতে পারে, সেটা কি, সে আইদার ডার্টি অথবা সে ক্লিন। তাহলে আমরা যে একটু আগে বললাম যে এজেন্ট এনভায়রনমেন্ট থেকে পারসেপশন বা পারসিভ করবে, সে পারসেপশন নিবে বা সে এনভায়রনমেন্টকে পারসিভ করবে। তাহলে এই এজেন্টটার, এই ভ্যাকুয়াম ক্লিনার এজেন্টটার এনভায়রনমেন্টের পারসেপশন কি হবে, বা এনভায়রনমেন্ট ময়লা স্যার। থেকে সে কি পারসিভ করবে? ময়লা। Yes, sir. স্কোয়ার কি ডার্টি না ক্লিন, এটা এটাই Yes, sir. এটাই সে পারসিভ করবে, তাই না? এটা আমরা সবাই একমত। তাহলে এই যে আমরা কথাটা বললাম যে আমি দেখবো যে স্কোয়ারটা ময়লা নাকি পরিষ্কার, দেখলাম এই স্কোয়ারটাতে আসি, এটা ময়লা না পরিষ্কার, এটা দেখলাম এখানে ময়লা আছে, কি করবো এরপরে? এরপরে স্যার হচ্ছে পরিষ্কার করবো স্যার। এটা পরিষ্কার করলাম, তারপরে স্যার সলভ হয়ে গেল তো স্যার। এটা কাজ শেষ। তাহলে তো বি স্কোয়ার এটা কোনোদিন যদি পরিষ্কার পাঠাই হবে আমি না। স্যার, বির লোকেশনও তো আমার মেশিনটা নাই স্যার, তো পরিষ্কার করতে পারবে না স্যার। তাহলে কি আপনি এই জায়গাতে পারসেপশন নিতে ভুল করছেন কিনা? পারসেপশনে কি আপনার এই ইনফরমেশন দেওয়া উচিত ছিল কিনা যে তুমি কোন স্কোয়ারে আছো, ওটাও দেখো। যদি আমি বলতাম যে হ্যাঁ দেখো তুমি কোন স্কোয়ারে আছো, সেই স্কোয়ারের স্ট্যাটাস কি, তাহলে সেই স্কোয়ারটা দেখতো, দেখে স্ট্যাটাস দেখতো, যেটা ডার্টি ঠিক আছে সেটাকে ক্লিন করে দাও। যেহেতু আমি এ তে আছি তাহলে আমাকে বি ও দেখতে হবে, তাহলে এখন আমি রাইটে যাবো বা লেফটে যাবো, এটা কোনো একটা ডিসিশন আমি এরপরে নিতে পারতাম। কিন্তু আমি যদি কোন স্কোয়ারে আসি ওইটার পারসেপশন কখনো না নিই, তাহলে তো আমার রাইট লেফট মুভ করার কোনো ইস্যুই তৈরি হবে না কোনোদিন, আমি সারাদিন এখানেই থাকবো। তো এই জন্য আমরা যখন পারসেপশন নিব, এই কেসটাতে আমাদের পারসেপশনে কি আসবে, আমি কোন স্কোয়ারে আছি এবং তার স্ট্যাটাস কি। ঠিক আছে, এই দুইটা প্রবলেম দেখবো আমরা। এখানে বলা আছে ভ্যাকুয়াম এজেন্ট পারসিভস হুইচ স্কোয়ার ইট ইজ ইন, কোন স্কোয়ারে সে আছে, and whether there is dirt in the square, এটা সে পারসিভ করে। দেন কি বলছে, it can choose to move left, move right, suck up the dirt or do nothing। মানে সে রাইটে যেতে পারে, লেফটে যেতে পারে, ময়লা পরিষ্কার করতে পারে, অথবা কিছুই করবে না। কেন কিছুই করবে না বা কখন স্যার কিছুই তারা করবে না? যদি ওই একক স্থানের জন্য যদি বানানো হয় তাহলে কিছু করবে না, না। সেটা না। সে এ তে ময়লা ছিল, পরিষ্কার করছে, এটা পরিষ্কার করে সে বি তে গেছে, বি তেও ময়লা ছিল, সে পরিষ্কার করছে, সে আবার এতে আসবে, পরিষ্কার করবে, আবার বিতে যাবে, সারাদিন কি এই করতে থাকবে? তাহলে তো না আপনার স্যার। ইলেকট্রিসিটি এগারোটা বেজে যাবে। সে কিন্তু, এই জন্যই আমরা বলছি যে একটা পার্সের সিকোয়েন্সের
ম্যাপিং হবে এখানে, বলছি না? এই যে ম্যাচ দ্য পার্সের সিকোয়েন্স, ওকে, সিকোয়েন্স, সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা চিন্তা করতেছি যে প্রথম কেসটা কি, প্রথম হচ্ছে এ কে চেক করা হয়েছে, এটা ডার্টি হয়েছে, এটা ক্লিন করছে, দেন আমরা বলছি মুভ রাইট, যদি এটা থাকে তাহলে সে রাইটে যাবে, বি চেক করবে, ইনকেস যদি এটাও ময়লা থাকে এটাও সে ক্লিন করবে, তাহলে তার সিকোয়েন্স হিস্ট্রিটা আছে না, যে একটু আগে সে পরিষ্কার করে আসছে, তখন স্যার কি সে আবার আবার তো এটা ময়লা যাবে? হইতে পারে স্যার। হ্যাঁ, না, এটা সার্টেন সেন্সর টাইম দিয়ে পরে দেখতে করবে, হবে জিনিসটা। এটা সার্টেন টাইম পরে করবে, আর যদি সে ইনস্ট্যান্ট খালি এই কাজই করতে থাকে তাহলে তো আপনার এইটার কারেন্টের বিল দিতে দিতেই তখন বুঝতে মনে হবে যে ভ্যাকুয়াম ক্লিনার না রেখে বাড়িতে কাজের লোক নিয়ে আসি, দুনিয়ার সামনের দিকে আগাবে না, আবার আমরা উল্টা দিকেই যাব। বুঝতে পারছেন ইস্যুটা? Yes, স্যার। মানে এটা আমাকে হচ্ছে তো পরপর একটুক্ষণ পরপর দেখবে স্যার জিনিসটা, তাই তো? হ্যাঁ, মানে রেশনাল, আমরা এটাও বলছিলাম লাস্ট ক্লাসে যে আমরা যে সিস্টেম গুলোর চিন্তা করব সেটা কি কি করতে হবে, মানুষের মতো চিন্তা করতে হবে, মানুষের মতো অ্যাক্ট করতে হবে, এইটার পাশাপাশিও আমরা বলছি, মানুষের কথা তো বলছি, তারপরে আরো বলছি যে এটাকে রেশনাল চিন্তা করতে হবে এবং রেশনাল অ্যাক্ট করতে হবে। রেশনালিটিটা আমরা কিভাবে ডিফাইন করছিলাম? রেশনালিটিকে আমরা বলছিলাম যে সে তার গোলকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে। এই টার্মটা আলোচনা এখানেও আছে, একটু পরেই কোথাও পাবেন আপনারা। তো আমরা যেহেতু এটা আগেই বলে দিছি, লাস্ট ক্লাসে বলছি, এখন আপনি এটা বুঝতে পারবেন যে এই এ থেকে বি তে যখন সে গেছে, এ ক্লিন করে বি তে গেছে, বি এর পরে আবার ইনস্ট্যান্ট এ তে আসা, এটা রেশনাল না। যখন বাড়িতে কেউ ঘর ঝাড়ু দেয়, আপনি দেখবেন যে একটা ঘর ঝাড়ু দিয়ে এসে অন্য ঘর ঝাড়ু দিচ্ছে, তারপর অন্য ঘর ঝাড়ু দিচ্ছে, সে ওই ঘর ঝাড়ু দিয়ে সার্কুলার ওয়েতে ঘুরতেই থাকে না, ঘুরতেই থাকে না, একবার সকালে ঝাড়ু দিলে আরেকবার হয়তো বিকালে ঝাড়ু দেয়, একবার রাতে ঝাড়ু দেয়, তাই না? আমাদের বাড়ির কথা বলছি, আমার বোন আছে একটা অবসেসড, ও ঘন্টায় ঘন্টায় দেয়, ওটা বাদ দিলে আমি আর সবাই দেখছি যে এইরকমই দিনে 2 বার 3 বার, কেউ ম্যাক্সিমাম হয়তো 4 বার ঘর ঝাড়ু দেয়, এটাই রেশনাল, তাই না? Yes, স্যার। আচ্ছা, এখন এই যে আলোচনাটা হইলো আমাদের, এখানে আমরা কি বলছি, ওয়ান ভেরি সিম্পল এজেন্ট ফাংশন, আমরা এখন ফাংশনের কথা বলতেছি, কি করবে সে ফাংশন ইজ দ্য ফলোইং, ইফ দ্য কারেন্ট স্কোয়ার ইজ ডার্টি দেন সাক, পরিষ্কার করো, আদারওয়াইজ মুভ টু দ্য আদার স্কোয়ার, এখন সে যে স্কোয়ারে থাকুক, তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে সেই ইনপুট কি নিবে, তার এগেইনস্টে অ্যাকশনটা কেমন হবে, এইটাকে এখন আমরা আরো প্রেসাইজ করার চেষ্টা করতেছি, যে এনভায়রনমেন্ট কি, স্কোয়ারস এ এন্ড বি, ঠিক আছে, ইনপুটের যখন আমরা ডিফাইন করতে চাই আরো স্পেসিফিক কিভাবে বলতে পারি, তাহলে ধরেন আপনি একটা ফাংশন লিখবেন, এই ফাংশনে যদি আপনাকে প্যারামিটার পাস করতে হয়, ভ্যালু পাস করতে হয়, কি কি ভ্যালু আপনি পাস করবেন, আমার দুইটা ইনফরমেশন লাগবে, তার স্কোয়ার এবং তার স্ট্যাটাস, তো সেই জন্য আমরা বলছি লোকেশন এবং স্ট্যাটাস, ঠিক আছে? যেমন এক্সাম্পল দেওয়া আছে পাশে, প্যারামিটার কি পাঠাচ্ছে বা ভ্যালু কি পাঠাচ্ছি আমরা, এ এবং ডার্টি, তার মানে লোকেশন এ তে আছি এবং স্ট্যাটাস কি, ডার্টি, ডার্টি। এইভাবে করে আমরা দিতে পারি। এইটার উপরে বেস করে, এইটা হচ্ছে তার পারসেপশন, এটার উপরে বেস করে সে কি করবে, ডেফিনেটলি ম্যাপিং হবে এটার উপরে, দ্যাট মিন্স এইটা একটা ইনপুট, এটার সাথে তার অ্যাকশনটা ডিজাইন থাকতে হবে, অ্যাকশনটা কি হইতে পারে, যদি এটা থাকে এবং ডার্টি হয় তাহলে প্রথমটা কি হবে, তাক, তাই না, ময়লা পরিষ্কার করে ফেলো, Yes, স্যার। আর যদি এটা ক্লিন থাকতো তখন সে কি হইতো, লেফট বা মুভ রাইটে রাইট, যাইতাম। হ্যাঁ, এতে থাকলে যেহেতু এ বলা আছে, এটা ক্লিন হলে সে রাইটে যেত, বুঝা গেছে চেষ্টা? Yes, এখন এইটা যদি আমরা একটা সুডো কোডের মাধ্যমে দেখার চেষ্টা করি, সুডো কোডটা খুবই সিম্পল, যেটা বললাম একটু আগে, আমরা একটা ফাংশন তৈরি করব, যেখানে আমরা কি করব, এই ভ্যালু গুলোকে পাস করার চেষ্টা করব ফাংশনের ভিতরে, এটার নাম দেওয়া হয়েছে কি, রিফ্লেক্স ভ্যাকুয়াম এজেন্ট, এটা একটা এক্সাম্পল, আমরা এই ফাংশনটা বা এজেন্টটার নাম দিলাম কি, রিফ্লেক্স ভ্যাকুয়াম এজেন্ট, এখানে আমরা কি ইনপুট দিব বা সে পারসিভ কি করবে, লোকেশন এবং স্ট্যাটাস, দেন রিটার্ন কি করবে, একটা অ্যাকশন, অ্যাকশন গুলো কেমন হতে পারে, ইফ স্ট্যাটাস ইকুয়াল টু ডার্টি, ঠিক আছে, স্ট্যাটাস ইকুয়াল টু ডার্টি দেন সাক, এটা প্রাইমারি কেস, যদি দেখা যায় এটা না, এটা ট্রু হয় নাই, তাহলে কি হবে, দেখবো যে লোকেশন কি, রাইট। লোকেশন যদি এ হয় তাহলে আমি রাইটে যাবো, যদি লোকেশন বি হয় তাহলে আমি লেফটে যাবো, সিম্পল, এর বাইরে এখানে আর কিছু আছে?
স্যার আবার যদি লেফটে যায় স্যার তাহলে এ তে যায় একটুক্ষণ অপেক্ষা করবে, মানে অপেক্ষা করবে জিনিসটা। একটা সার্টেন টাইম পরে আবার সে চেক করবে। ওটা আমরা যদি এইভাবে ডিজাইন করে দিই যে হ্যাঁ ঠিক আছে এটা হয়ে গেছে, এও দেখছো বিও দেখছো, তাহলে কিছুক্ষণ পজ দাও। ঠিক আছে? ধরেন অটো অফ হয়ে গেল। আধা ঘন্টা পরে ২ ঘন্টা পরে তাকে আপনি একটা অটো কি বলবো অন বাটন দিতে পারেন। ওইগুলো আপনারা যত কমপ্লেক্স চিন্তা করতে পারেন। কিন্তু এই জায়গাটাতে একটা চিন্তার বিষয় আছে। বিষয়টা হচ্ছে এইখানে তো হচ্ছে আমার স্কয়ার ২ টা। ধরেন আমার বাড়িতে আমি যদি টাইলস যতগুলো আছে সবগুলিকে যদি একটা স্কয়ার হিসাবে চিন্তা করি, কি পরিমাণ টাইলস হইতে পারে? দ্যাট মিনস কতগুলো স্কয়ার হইতে পারে? স্যার অনেক স্যার, অগণিত ১০০-২০০। ১০০ ধরলাম ২০০, হ্যাঁ ১০০-২০০ ধরলাম। তাহলে ১০০-২০০ যদি হয় আপনার এই ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ এলস এরকম করে ১০০-২০০ ইফ এলস লিখতে হবে না? এটা ইয়েস। আমাদের বাসাবাড়ির কথা বলছি। এটা যদি আরো একটু বড় স্কেলে যাই, লেটস সে আমাদের ভার্সিটির একটা ফ্লোরের কথা বলি অথবা কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল কিছু চিন্তা করি, এরকম যদি হয় তার মানে আরো বাড়তে থাকবে। ইয়েস স্যার, যদিও বাড়তেই কাজটা খুবই সিম্পল, কিন্তু এইভাবে যদি সে বাড়তে থাকে তাহলে এটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে একসময়। এত ইফ এলস এত ইফ এলস আসলে আমরা চেক করতে পারবো কিনা। তো এই ধরনের কেসগুলোকে আমরা বলি রুল বেসড এজেন্ট। এই যে ইফ দেন এই কেসটাই হচ্ছে রুল। রুল এটার একটা অ্যাডভান্টেজ আছে। সে খুব চমৎকার কাজ করে। কারণ সে একদম প্রিসাইজ ইনস্ট্রাকশন পাইছে, ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজ করে। কিন্তু রুলের সমস্যা কি? আমাদেরকে এই কি বলবো এটাকে ম্যানুয়ালি সমস্ত কেস চেক করতে হয়। চেক করে তারপরে একটা, একটা করে রুল বসায় দিতে হয়। এবং স্বাভাবিকভাবেই এই কমপ্লেক্সিটি গুলো এত সিম্পল থাকে না। আমরা যেরকম দেখতেছি প্র্যাকটিক্যালি জিনিসগুলি এত সিম্পল থাকে না। এটা আরো কমপ্লেক্স হয়ে যায়। তখন এই রুল ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে? যে কারণে তো এটা আসলে কি সেন্সর দিয়ে হ্যান্ডেল করবো তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, সেন্সরের সাথে আমরা চেষ্টা করি। এখন যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা একটু মেশিন লার্নিং এর দিকে দুনিয়া যে ঝুঁকে গেছে সেটা কেন? কারণ হচ্ছে এই রুল বেস সিস্টেমের এটা একটা ড্রব্যাক। অনেক রুল লিখতে হয়। তার চেয়ে যদি আমরা ওই ডেটা দিয়ে মেশিনকে একবারে দিয়ে দেই যে তুমি ট্রেন মানে তারা সে নিজের মতো করে ট্রেন করবে। জাস্ট একটা ট্রেনিং মেথড তাকে আমি দিয়ে দিলাম। সে নিজের মতো করে শিখলো, নিজের মতো করে কাজ করলো। ওইটা আমাদের এই ফুট অনেক কমায় দেয়। সেজন্য আসলে মেশিন লার্নিং এর চিন্তাটা পরে আসছে। আচ্ছা এত জটিল আলোচনা এখন না যাই, আমরা এখন সিম্পলি এজেন্ট নিয়ে কথা বলতেছি। যে এক্সাম্পলটা দেখলাম এটাকে আমরা কি বলছি? রিফ্লেক্স ব্যাকগ্রাউন্ড এজেন্ট। এখন এইখান থেকে এই যে এজেন্টটা এখান থেকে যদি আমরা একটু রেশনাল এজেন্টের কনসেপ্টে যাওয়ার চেষ্টা করি। রেশনালিটি বলতে আমরা কি বুঝাইছি আগের দিন? যে রেশনালিটি বলতে আমরা বুঝি যেটা আমার গোলকে ম্যাক্সিমাইজ করবে, যেটা আমার প্রফিটকে ম্যাক্সিমাইজ করবে, হ্যাঁ? এইখানে that is expected to maximize his performance measure. ঠিক আছে? রেশনাল এজেন্ট কি? শুড সিলেক্ট এন অ্যাকশন। রেশনাল এজেন্ট এমন একটা অ্যাকশন পিক করবে সিলেক্ট করবে যেটা কি করবে? তার গোলটাকে বা পারফরম্যান্স কে ম্যাক্সিমাইজ করবে। এবং এই যে পারফরম্যান্স এর কথা আমরা বলতেছি, প্রত্যেকটা এজেন্ট একরকম পারফরম্যান্স দিতে পারবে না। কেন? কারণ তাদের সবার প্রায়র যে নলেজটা তাকে যে নলেজ গুলো দেওয়া হয়েছে সবার নলেজ একরকম হবে না। সেজন্য সাথে এটাও বলে দেওয়া আছে given the evidence provided by the person sequence and whether built in whatever built in prior knowledge the agent has, তাকে আপনি যে নলেজ দিবেন সেটার এগেইনস্টে সে যে ধরনের অ্যাকশন ডিসাইড করতে পারবে এইগুলোর উপরেই আসলে তার পারফরমেন্সটা নির্ভর করবে। এখন এই যে পারসেপ সিকোয়েন্স, একটু আগে যে পারসেপ সিকোয়েন্স পারসেপশনের আমরা একটা এক্সাম্পল দেখছিলাম, যেমন এ কমা ডার্টি। তাহলে এই পারসেপ সিকোয়েন্স বলতে আসলে কি বোঝায়? ওইখানে তো একটা কেস দেখলাম, পারসেপ সিকোয়েন্স কেন আসতেছে? পারসেপ সিকোয়েন্স বলতে আমরা বুঝাচ্ছি এ কমা ডার্টি। তাহলে তারপরেরটা কি হইতে পারে? এ তো ডার্টি না হইয়া এ কমা ক্লিনও হইতে পারতো, পারতো না? এটা একটা কেস। বি কমা ডার্টি, বি কমা ক্লিন এরকমও হইতে পারতো।
অথবা আমি আগে একবার দেখে ফেলছি একটা সার্টেন টাইম পরে যে এ কমা ক্লিন, বি কমা ক্লিন, তারপরে এসে একটা সার্টেন টাইম পরে আবার দেখতেছি কি এ কমা ডার্টি। এই যে একটার পর একটা ঘটনা ঘটতেছে এটাকে আমরা বলতেছি পারসেপ সিকোয়েন্স। যা পারসিভ করতেছে, ঠিক আছে, তার হিস্ট্রিটা এইটাকে আমরা বলতেছি পারসেপ সিকোয়েন্স। পারফরমেন্স মেজার, নেক্সট কেস, যে কোনো এজেন্টের পারফরমেন্স আমাদেরকে অবশ্যই মেজার করতে হবে, আদারওয়াইজ এলেবেলে ভাবে তো আমার জিনিস বানায় লাভ নেই। যদি পারফরমেন্স আমি মেজার করতে নাই পারি তাহলে তো বলতেও পারবো না যেটা রেশনাল হয়েছে কিনা। তো পারফরমেন্স মেজার বলতে কি বোঝায়? যে মিনস অফ ক্যালকুলেটিং হাউ ওয়েল দ্য এজেন্ট হ্যাজ পারফর্ম। কিসের উপরে বেস করে? বেসড অন দ্য সিকোয়েন্সেস অফ পারসেপ দ্যাট ইট ওয়াজ রিসিভড। যে ইনপুট তাকে দেওয়া হয়েছে বা যে পারসেপশন তাকে দেওয়া হয়েছে তার উপরে বেস করে সে কেমন পারফরমেন্স দেখাইছে সেটাকে আমরা বলতেছি পারফরমেন্স মেজার। এবং ফাইনালি আরেকটা কি টার্ম হচ্ছে প্রায়র নলেজ। এটা কি? প্রায়র নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট ইজ দ্য নলেজ দ্যাট দ্য এজেন্ট ডিজাইনার, যে এজেন্টটা তৈরি করছে সেই ডিজাইনার তাকে যে নলেজটা আগে থেকে দিয়ে দিছে সেটাই হচ্ছে তার প্রায়র নলেজ। এখন এটাকে আমরা একটু ভিজুয়ালি যদি বোঝার চেষ্টা করি, আমরা কি বলছি? এই হচ্ছে আমাদের ভ্যাকুয়াম এজেন্টের সিনারিওটা, তার এগেইনস্টে পার্সেল সিকোয়েন্সটা কি? এ কমা ক্লিন, এ কমা ডার্টি, বি কমা ক্লিন, বি কমা ডার্টি। এটা হইতে পারে এ কমা ক্লিন ছিল, দেন আমি বি কমা ক্লিন দেখছি, এরকম সিকোয়েন্সিয়ালি দেখছি, দেন এ ক্লিন, বি ডার্টি। যেভাবেই হোক একটার পর একটা যখন আমি দেখতেছি এগুলিকে আমরা কি বলতেছি? পার্সেপ সিকোয়েন্স। প্রত্যেকটার জন্য একটা করে অ্যাকশন ম্যাপ করা আছে। যদি আমি এ তে থাকি এবং ক্লিন দেখি তাহলে আমাকে কি করতে হবে? রাইটে যেতে হবে। যদি আমি এ তে থাকি এবং সেটাকে ডার্টি দেখি তাহলে তাকে কি করতে হবে? ম্যাপ করতে হবে, মানে পরিষ্কার করতে হবে। তাহলে এই যে ম্যাপিংটা, সিকোয়েন্স এবং ম্যাপিং, এইটাই হচ্ছে একটা ফাংশন যেটা এখানে দেখানো আছে। ফাংশনটা কি? সিকোয়েন্স অফ পারসেপশন, পি ফর পারসেপশন, এ ফর অ্যাকশন। বোঝা গেছে? এইটা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন। এই ফাংশন কি সব এজেন্টের জন্য হুবহু এরকম হবে? এই টেবিলে যা দেখতে পাচ্ছি এক একটা এজেন্টের এক এক রকম কাজ থাকবে। হ্যাঁ, তাদের পারসেপশন এক এক রকম হবে, অ্যাকশন এক রকম। এখন আমাদের কথা হচ্ছে এইখানে এ এবং বি দুইটা এনভায়রনমেন্ট ছিল, এইটার উপরে বেস করে আমাদের পারসেপশন সিকোয়েন্স দাঁড়াইছে, এইটার উপরে বেস করে আমরা এটার পারফরমেন্স দেখতেছি, তাই না? তাহলে এতক্ষণ ধরে যে আলোচনা হচ্ছে সেটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি যে যে কোনো একটা এজেন্ট যখন আমরা তৈরি করব তার পারফরমেন্স মেজার করতে হবে, যে কোনো একটা এজেন্ট যখন আমরা তৈরি করব তার এনভায়রনমেন্ট কি হবে সেটা বুঝতে হবে, যে কোনো একটা এজেন্ট যখন আমরা তৈরি করব তার অ্যাকচুয়েটর কি লাগবে সেটা আমাকে বুঝতে হবে, এবং ডেফিনেটলি তার সেন্সর কি লাগবে এটা আমাকে বুঝতে হবে। এই চারটা জিনিস যদি আমি বুঝতে না পারি তাহলে আমি এজেন্ট তৈরি করতে পারবো না। বোঝা গেছে কথা? যে ইয়েস কোনো স্যার। এই চারটা জিনিস আমাকে চিন্তা করতে হবে। সেটা কি? পারফরমেন্স মেজার, দ্যাট মিন্স তার পারফরমেন্স কিভাবে মেজার করব, তার এনভায়রনমেন্ট কি হবে, তার অ্যাকচুয়েটর কি হবে এবং তার সেন্সর কি হবে। এই যে লাল লেটার গুলো সিকুয়েন্সিয়ালি যদি উপর দিক থেকে পড়েন যেটা আমরা এইভাবে পড়ি পি ই এ এস, যে কোনো এজেন্টের পিয়াস ডেসক্রিপশন চাওয়া হয়। পিইএএস, পিয়াস ডেসক্রিপশন। পিয়াস ডেসক্রিপশন বলা মানেই হচ্ছে আপনি ওই এজেন্টের পারফরম্যান্স কিভাবে মেজার করতে চান, তার অবজেক্টিভে এটা থাকতে হবে। তার এনভায়রনমেন্ট কি হবে এটা ডিসাইড হইতে হবে। দেন তার অ্যাকচুয়েটর এবং সেন্সর কি হবে এগুলো ডিসাইড করতে হবে। এখন একটা এক্সাম্পলে আমরা যাই, একটা এজেন্ট এক্সাম্পল। লেটস সে অটোমেটেড ট্যাক্সি। কি কাজ হইতে পারে তার? অটোমেটেড ট্যাক্সি কি করবে? স্যার রাস্তা দেখবে স্যার, হচ্ছে কেউ বুক করলে যাত্রীর কাছে যাবে, তার কাছে যে থামবে আর রাস্তা গাড়ি চালাবে। ইয়েস, কাইন্ড অফ উবার। উবার যা করে আমাদেরকে সেই সার্ভিসটা অটোমেটেড ট্যাক্সি দিবে, তাই না? এখন এই যে অটোমেটেড ট্যাক্সিটা, ধরেন আমরা চিন্তা করতেছি উবারের মতো করে, সে যে সার্ভিস আপনাকে দিল তার পারফরমেন্স আপনি কিভাবে মেজার করবেন? ডেফিনেটলি আমাকে যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানে কি নিয়ে গেছে? এক নাম্বার কেস। যাওয়ার সময় কি দুই তিনটা লোকজনদের ধাক্কা দিয়ে গেছে, লাইট পোস্টে একটা গুতা দিয়ে গেছে?
ভালো রাস্তা রেখে খারাপ রাস্তা দিয়ে গেছে, অনেক সময় নিচ্ছে, ভাড়া অনেক বেশি নিচ্ছে, তাই না? এরকম বিভিন্ন কেস থাকতে পারে না আপনার? ইয়েস স্যার। জার্নিটা কমফোর্টেবল ছিল কিনা, অনেক ইস্যুস থাকতে পারে। তো আপনাকে পারফরমেন্স এর জন্য এই কেসগুলোকে চিন্তা করতে হবে। এখানে আরেকটা কথা বলি, ধরেন আমি অটোমেটেড ট্যাক্সির কথা বলতেছি, আমার মাথায় যেরকম চিন্তা আসতেছে, আপনাকে যদি এখন আমি অটোমেটেড ট্যাক্সির পারফরমেন্স এর কথা চিন্তা করতে বলি, হুবহু একই চিন্তা আপনার মাথায় আসবে না। আমার চিন্তা এবং আপনার চিন্তা অ্যালাইন্ড নাও হইতে পারে, তাই না? ইয়েস স্যার। তো এই কথাটা বলার কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলো হয় এরকম, কোন একটা এজেন্টের একটা সিনারিও দাঁড় করা হয় যে এই এজেন্টটা এরকম হবে। তো তার জন্য আমাদেরকে পারফরম্যান্স মেজার কিভাবে করব ওই এজেন্টটার, সেটা চিন্তা করতে হয়। তার এনভায়রনমেন্ট কি হবে সেটা চিন্তা করতে হয়। অ্যাকচুয়েটর কি হবে, তার সেন্সর কি হবে, এগুলো চিন্তা করতে হয়। তো এটা কিন্তু হুবহু নাও মিলতে পারে। তো যদি আপনি আপনার মতো করে চিন্তা করবেন, আমি আমার মতো করে চিন্তা করবেন, বাট অবশ্যই আপনি আপনার চিন্তাটা জাস্টিফাই করবেন। বুঝতে পারছি? বিশেষ করে এই ঝামেলাটা হয় এনভায়রনমেন্ট টাইপস যখন আমরা ডিসাইড করতে যাই তখন। বাকিগুলো পারফরম্যান্স কম বেশি বোঝা যায়, অ্যাকচুয়েটর সেন্সর এগুলো কম বেশি কিছু না কিছু মিলে যায়। হুবহু হয়তো নাও মিলতে পারে, বাট আমরা আইডিয়াটা ধরতে পারি। কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয় আমাদের এনভায়রনমেন্টে এসে, যে তার এনভায়রনমেন্টটা কেমন হবে, কি ধরনের এনভায়রনমেন্টে আমি এই এজেন্টটাকে রান করাইতে চাই। ঠিক আছে? এনভায়রনমেন্ট মানে কি? আমরা বুঝতেই পারতেছি যে তার সারাউন্ডিংস এ যা আছে সবকিছু নিয়ে তার এনভায়রনমেন্ট। এখন অটোমেটেড ট্যাক্সির এনভায়রনমেন্ট যদি আমি বলি, তাহলে সেখানে কি আছে? যাত্রী আছে, পথচারী আছে, রাস্তা আছে, ট্রাফিক আছে, তাই না? ইনফ্যাক্ট ওরা ওয়েদারের কথাও বলছে। এগুলো হচ্ছে তার এনভায়রনমেন্ট এর মধ্যে পড়বে। অ্যাকচুয়েটর, কোন কোন টুলস এর সাহায্যে সে আপনাকে সার্ভিসটা দিবে, যেমন এখানে বলা আছে স্টিয়ারিং, এক্সেলারেটর, ব্রেক, হর্ন, স্পিকার, ডিসপ্লে, এগুলোকে সে ব্যবহার করতে পারে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য। এবং আপনার সাথে কমিউনিকেশনের জন্য সে কি ধরনের সেন্সর গুলো ব্যবহার করতে পারে, বা রাস্তা দিয়ে যাচ্ছে, অন্য গাড়ি কোথায় আছে, পথচারী কোথায় আছে, সিগন্যাল কি, সেগুলি বোঝার জন্য সে কি ধরনের সেন্সর ব্যবহার করবে। ভিডিও সেন্সর আছে, সোনার আছে, স্পিডোমিটার আছে, ইঞ্জিন সেন্সর, কিবোর্ড, জিপিএস। হ্যাঁ, আপনি চাইলে আরো এখানে কিছু অ্যাড করতে পারেন। এটা একটা কনসেপ্ট দাঁড় করানো হয়েছে আপনার জন্য। এরকম আরো কিছু এক্সাম্পল আমাদের এখানে দেওয়া আছে, এটা আমরা টেক্সট বই থেকে এই টেবিলটা পিক করছি। তো দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার। স্যার। তো দেখেন এখানে কতগুলো এজেন্টের নাম দেওয়া আছে। মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম, স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস সিস্টেম, পার্ট পিকিং রোবট, রিফাইনারি কন্ট্রোলিং, হ্যাঁ, কন্ট্রোলার, ইন্টারঅ্যাক্টিভ ইংলিশ টিউটর। তাহলে ইন্টারঅ্যাক্টিভ ইংলিশ টিউটর এর কাজ কি? ইংলিশ শেখাবে। তার পারফরমেন্স আপনি কিভাবে মেজার করবেন? আপনি যদি তার ছাত্র হন, আপনি পরীক্ষায় পাস করছেন না ফেল করছেন, এটা দ্বারা তার পারফরমেন্স মেজার হতে পারে, তাই না? অবশ্যই টিচার জাজ হয় স্টুডেন্টের পারফরমেন্স এর উপরে। তো এটা আপনি পারফরমেন্স এর কথা বলতে পারেন। এছাড়া কি আর কোন ভাবে এটার পারফরমেন্স আপনি মেজার করতে পারেন? স্যার টিচার কবে প্রত্যেকদিন আসছে নাকি এটা স্যার? হ্যাঁ, আপনি বলতে পারেন সে কেমন এক্সপ্লেইন করে। তারপরে হচ্ছে তার, স্টুডেন্ট যেহেতু ফিডব্যাক সে স্যার। একটা মেশিন, মেশিন মানে হচ্ছে তার পিছনে একটা খরচ আছে। তো এই খরচটা যদি আমি বাসায় অন্য একটা টিচার রেখে পড়াইতাম, তার থেকে খরচ অনেক বেশি না কম, সেটাও তো একটা বিষয়। লেটস সে আমরা যে একটু আগে ভ্যাকুয়াম ক্লিনার এর এক্সাম্পল আলোচনা করছি। ভ্যাকুয়াম ক্লিনার এ যদি আমার পারফরমেন্স মেজার করতে হয়, আমি কিভাবে করব? স্যার সে বলেন। স্যার হচ্ছে স্যার ওর বিদ্যুৎ খরচ দেখবো স্যার, আর হচ্ছে সে ঠিক মতো পরিষ্কার করতেছে নাকি সেটা দেখবো স্যার। এখন সে বিদ্যুৎ খরচও কম করে, সে পরিষ্কারও ভালোই করে, কিন্তু সে এত নয়েজ করে যে পাশের বাড়ির বাচ্চা ঘুমাইতে পারে না। এখন কি করবেন? তাহলে স্যার ফিডব্যাক খারাপ স্যার।
তো এইটা কিন্তু অনেক রকম হইতে পারে, যেটা বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে পারফরম্যান্স আসলে আমরা অনেকভাবে মেজার করতে পারি, যেটা আসে মাথায়, বাট এটা রিলিভেন্ট হইতে হবে। এখন এই যে নয়েজ এর কথা বললাম, এইটার মাধ্যমে আমরা তার পারফরম্যান্স এর কথা বলতে পারি। এই নয়েজ কি তার এনভায়রনমেন্টে যাবে? এই নয়েজ কি তার অ্যাকচুয়েটর সেন্সরে যাবে? যাবে না। এটা তার পারফরম্যান্স মেজারের জন্য আমরা বলছি। আবার এটা বলতে পারি যে এমন কোন অ্যাকচুয়েটর আমরা ব্যবহার করতে পারি যেটার মাধ্যমে নয়েজটাকে রিডিউস করা যায়, ইলেকট্রিসিটির কনজাম্পশনটাকে রিডিউস করা যায়, সেটা বলতে পারি যখন অ্যাকচুয়েটরের কথা বলবো। তাই না? তো এইভাবে করে লজিক্যাল কেস এখানে দেওয়া আছে। ইন্টারেক্টিভ ফিচারের কথা আমরা বলতেছিলাম। কিভাবে ছাত্ররা কেমন স্কোর করলো সেটার এগেইনস্টে আমরা মেজার করব তার পারফরম্যান্স। তার এনভায়রনমেন্ট কি? এনভায়রনমেন্ট মানে অবশ্যই তার স্টুডেন্ট লাগবে, কোথায় কোনটা তার ক্লাসরুম, কোথায় বসে পড়াচ্ছে, তাই না? এইগুলো হচ্ছে তার এনভায়রনমেন্ট। এখানে যেমন বলা আছে টেস্টিং এজেন্সি, অ্যাকচুয়েটর পড়াবে কিভাবে? তার তো কোনো একটা স্ক্রিন লাগবে, কিছু সে দেখাবে, তাই না? আপনাকে যে পরীক্ষার ব্যবস্থা করবে, এগুলো হচ্ছে তার অ্যাকচুয়েটরের মধ্যে পড়বে। তার সেন্সর, সে ইনপুট নিবে কিভাবে, এটা হয়তো সে ভয়েস নিতে পারে আপনার, সেটার জন্য একটা সেন্সর লাগবে, অথবা সে একটা কিবোর্ড দিতে পারে আপনাকে, যেখানে আপনি লিখে ইনপুট দিবেন, তার এগেইনস্টে সে আপনাকে কিছু লেকচার দিবে, হইতেই পারে। পার্ট পিকিং রোবট ধরেন আরেকটা এক্সাম্পল, যেটা কি একটা এর ভিতরে কোনো একটা ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ওয়েস্ট গুলো আছে বিভিন্ন পার্টস এদিক সেদিক পড়ে থাকে, তারা চিন্তা করে দেখলো যে এগুলোকে যদি আমরা করতে পারি, কালেক্ট করতে পারি, তাহলে এখান থেকেও আমাদের একটা ভালো রেভিনিউ আসতে পারে, কথার কথা এটাকে আমরা রিউজ করতে পারি। তাহলে এখন এমন একটা এজেন্ট বানাইতে হবে যে কি করবে, এগুলোকে ঠিকঠাক মতো তুলে কোনো একটা জায়গাতে সেভ করবে। তো এটা আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে আপনার রোবটটা ঘুরে ঘুরে কোনো একটা পথে ঘুরবে, ঘুরে এই ওয়েস্টেজ গুলোকে কালেক্ট করবে। হতে পারে তার কাছে একটা ঝুড়ি দিয়ে দিছেন, অথবা অন্য কোথাও ঝুড়ি রাখা আছে, সেগুলোকে কালেক্ট করে ঝুড়িতে রাখবে। এখানে যেমন বলা আছে পার্সেন্টেজ অফ পার্টস ইন কারেক্ট বিনস, তার মানে বিভিন্ন জায়গাতে ঝুড়ি রাখা আছে, সে কি করতেছে, বিভিন্ন রকম পার্টস আছে, এক একটা ঝুড়িতে এক এক পার্ট থাকার কথা, সে ওইটাকে কালেক্ট করে যেটাকে যেই ঝুড়িতে রাখার কথা সেটাকে সেই ঝুড়িতেই রাখছে। এটার মাধ্যমে তার পারফরমেন্স মেজার করা হচ্ছে। তার এনভায়রনমেন্ট কি বলছে, কনভেয়ার বেল্ট উইথ পার্টস, বিনস, তাহলে যেই বেল্ট দিয়ে তার যাতায়াত করার কথা সেটা সে বুঝতে পারতেছে কিনা, কারণ সে র্যান্ডমলি যাতে মুভ না করে সেটার জন্য তাকে একটা বেল্ট দিয়ে দেওয়া হচ্ছে। তার অ্যাকচুয়েটর কি, জয়েন্টেড আর্ম এন্ড হ্যান্ড, যেহেতু সে মুভ করতেছে অবশ্যই তার চাকাও লাগবে একটা, তাই না? সেটা কিন্তু আমার এখানে বলা হয়নি। তো আপনি চাইলেই এরকম আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। সেন্সর কি, ক্যামেরা, জয়েন্ট অ্যাঙ্গেল সেন্সর। তো পরীক্ষায় এটা এত আলোচনা করার একটা কারণ হচ্ছে পরীক্ষায় এটার উপরে একটা প্রশ্ন সবসময়ই থাকে, অলমোস্ট সবসময়। এটা মিডে, কুইজে, অলমোস্ট সব জায়গাতেই এরকম একটা প্রশ্ন থাকে। বাট এই প্রশ্নটা হয় সিনারিও বেস, মানে একটা সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিও থেকে আপনাকে এটার পারফরমেন্স কিভাবে মেজার করবেন সেটা বলতে হবে, যাতে একেবারে এক একজনের চিন্তা ভাবনার ঘোড়া এক এক দিকে চলে না যায়। এটাকে একটা নির্দিষ্ট বাউন্ডারিতে আনার জন্য সিনারিওটা দেওয়া হয়, যাতে আমরা খাতা যখন ইভালুয়েট করতে চাই আমরা এটা বুঝতে পারি যে হ্যাঁ এইরকম সিনারিও ছিল, এই হিন্টস দেওয়া আছে, এগুলো এগুলো হওয়ার কথা, কাছাকাছি কিছু থাকতে হবে। এখন আপনি বুঝতে পারতেছেন না অ্যাকচুয়েটর কি লাগবে, হুবহু অ্যাকচুয়েটরের নাম বা সেন্সরের, আমরা তো এখন যখন কাজ করতে যাই অনেকেই হয়তো ডিভাইসের নাম পর্যন্ত বলতে পারবেন, যে এটার জন্য ওই ডিভাইস লাগবে, ওইটার জন্য ওই ডিভাইস লাগবে। আপনারা অনেকেই হয়তো রোবট টোবট নিয়ে কাজ করছেন, কিন্তু পরীক্ষার সময় এক্স্যাক্টলি ওরকম কোনো নাম আমরা চাই না। আমাদেরকে জাস্ট কনসেপ্টটা বললেই হবে যে এটার জন্য ওই ধরনের জিনিস লাগবে। কিন্তু যেটা দেখার বিষয়, আমরা দেখবো যে অ্যাকচুয়েটরের জায়গায় আপনি সেন্সর বলতেছেন, সেন্সরের জায়গায় অ্যাকচুয়েটর বলতেছেন কিনা, এটা যেন উল্টাপাল্টা না হয়। কোনটা সেন্সর আর কোনটা অ্যাকচুয়েটর, এটা কি ক্লিয়ার আমাদের কাছে? সেন্সর সবসময় ইনপুট নিবে, অ্যাকচুয়েটর হচ্ছে কাজটা করে দিবে। ঠিক আছে? এইগুলো একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন, তো বুঝে শুনে উত্তর দিতে হবে। এখন যেটা একটু আগে বলতেছিলাম যে এই এজেন্টের এই 4টা কেস আমরা দেখলাম, বাট স্টিল আমরা যেটা বলতেছি যে এটা অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে এনভায়রনমেন্টটাকে
কমপ্লিটলি ডিসাইড করা। আমাদের নেক্সট আলোচনার বিষয় হচ্ছে একটা এজেন্টের এনভায়রনমেন্ট টাইপস ইন ডিটেইলস আরো কত রকম হইতে পারে। এখানে দেখেন কতগুলো ক্যাটাগরি বলা আছে। প্রথমটা যেটা বলা আছে ফুললি অর পার্শিয়ালি অবজারভেবল, ডিটারমিনিস্টিক অর স্টোকাস্টিক। এইখানে এই অরটা আমাদেরকে একটা কনফিউশন তৈরি করতে পারে, এটা আগে ক্লিয়ার করে নিই। নরমালি অর বলতে আমরা কি বুঝি? অর বলতে আমরা বুঝি যে যেহেতু ডিটারমিনিস্টিক অর স্টোকাস্টিক বলা আছে, ডিটারমিনিস্টিক হলেও চলবে, স্টোকাস্টিক হলেও চলবে, বা যদি দুইটা একসাথে হয় তাহলেও চলবে, তাই না? অর বলতে তো আমরা এটাই বুঝি নাকি? ইয়েস স্যার। কিন্তু এইখানে কেসটা তেমন না। এখানের কেসটা হচ্ছে যদি সে ডিটারমিনিস্টিক হয় তাহলে সে স্টোকাস্টিক হবে না, এক্সক্লুসিভ অর এর মতো। মনে থাকবে কথাটা? স্যার একটা হলে আরেকটা হবে না, তাই তো স্যার? হ্যাঁ, বা এটাকে আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে এইটার অপোজিট হচ্ছে এটা। তো অবশ্যই এটা কি হবে না, দুইটা কখনো একসাথে হইতে পারবে না। একটু নামগুলি আবার আমরা খেয়াল করি। প্রথমটা কি বলা আছে? ফুললি অর পার্শিয়ালি অবজারভেবল, দেন ডিটারমিনিস্টিক অর স্টোকাস্টিক, এপিসোডিক অর সিকোয়েন্সিয়াল, স্ট্যাটিক অর ডাইনামিক, ডিসক্রিট অর কন্টিনিউয়াস, ফাইনালি হচ্ছে সিঙ্গেল অর মাল্টি এজেন্ট। তো এই এনভায়রনমেন্ট গুলো কেমন, বা আমরা এজেন্টের সাথে এটার আইডিয়াটা কিভাবে ডেভেলপ করতে পারি সেটা বোঝার জন্য আমাদের কাছে পরের যে কাজটা সেটা হচ্ছে আমরা ৩-৪টা এরকম এজেন্ট নিচ্ছি। এজেন্ট নিয়ে আমরা দেখব যে কোনটার এনভায়রনমেন্ট টাইপ কেমন হয়। ঠিক আছে? লেটস সে এখানে দুইটা এজেন্টের ছবি দেওয়া আছে, একটা হচ্ছে সলিটার আর একটা হচ্ছে ব্যাকগেমন। তো সলিটার খেলি নাই এরকম কেউ আছেন কি ক্লাসে? দেখছেন কাউরে কখনো খেলতে? ওদের কথা কিছুই জানি না এখানে আছে কিনা। সো উইন্ডোজ 7 এ খেলছিলাম স্যার। আচ্ছা, সলিটার এটা একটা জেনারেল বা জেনেরিক নেম হচ্ছে এই গেমগুলো পেশেন্স গেম। তার মানে কি করতে হবে, আপনার প্রচুর সময় নিয়ে খেলতে হবে। এটা আমরা সোজা বাংলায় যদি বলি, আইসা বৈশা আছেন, কি করবেন বুঝতে পারতেছেন না, তো বসলেন সলিটার খেলতে, বুঝছেন? এইরকম একটা কেস আর কি। এইখানে তো আবার যা দেখাচ্ছে এগুলো আমাদের একেবারে ইলেটস স্পাইডার, একটা খুব কমন সলিটার গেম। এইখানে তো আবার এক্সাম্পল স্লাইডে যা দেখতেছি সেটা আবার স্পাইডার না, এটা একটু অন্যরকম। এই যে স্যার আসছে স্যার, তা আসেন। রয়েছে। তো কি করতে হয়, এটা হচ্ছে একটা সিম্পল গেম। এখানে দেখছেন যে সবই ব্ল্যাক। এটা যদি আরো আপনি কমপ্লেক্স করেন তাহলে হচ্ছে ওই 4 ধরনের কার্ড আছে আমাদের, সবগুলিকে মিলাই দেয়। এটা করতে হয় কি, আহ ধরেন এই যে এইটাকে আমি এটার নিচে আনবো, এটা যখন নিচে আনছি তখন এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তাহলে এইটার নিচে এটা, মানে কোনটার নিচে কোনটাকে আনবো এটা বুঝবো কিভাবে? আমরা জানি যে এই এক, এখানে একটা পেট বলি এটাকে আমরা, হ্যাঁ, এরকম লেটস সে ইমেজ একটা আছে, ওখানে দুইটা ছিল, এই যে দুই, দুইয়ের লেখায় দুই আছে, তিন লেখায় তিন আছে, চার লেখায় চারটা আছে, এরকম করে 10 পর্যন্ত আছে। তারপর হচ্ছে জ্যাক, দেন কুইন, দেন কিং, 13টা করে কার্ড থাকে। এই খেলার হচ্ছে যেমন দেখলেন আমি একটু আগে এপাশ থেকে ওপাশে সরালাম, সরাইলে কি হয়েছে, এই যে আরো আগে কি ছিল, এরকম ছিল, তাই না? যখন এটাকে আমি মুভ করে এখানে আনছি তখন এটার নিচে যেটা ছিল, এই যে কার্ডটাকে মুভ করতেছি এর নিচেটা কি দেখতে পাচ্ছি? ঢাকা আছে না? না স্যার। যখন এখানে এটা নিয়ে আসছি তখন এটা নিচেটা চেঞ্জ হয়ে গেছে, এটা আপনাকে দেখতে দিচ্ছে। আপনি আবার দেখতেছেন যে এটার নিচে আমি এখানে এটাকে আনতে পারি, তখন এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, যেমন এই 6 কে তাহলে আমি কি করতে পারবো, 7 এর নিচে আনতে পারবো, তাই না? ইয়েস স্যার। এখানে আরো কয়েকটা জিনিস খেয়াল করেন যে আমার যে এইখানে যে স্ক্রিনটা আছে, আমি পরের ডিসিশন কোনটা নিব এইটা থেকে দেখে আমি বুঝতে পারি, পারি না? ইয়েস স্যার।
আমি যে চিন্তা করতেছি এর ভিতরে কি এখানে কোথাও কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে? না স্যার। এটার সাথে কি সময়ের কোনো সম্পর্ক আছে? উম না স্যার। তাহলে ওই যে ঘড়ি চলতেছে সেটা তো এমনিই চলতেছে মনে হয়। বাট ধরেন আপনি আর আপনার ফ্রেন্ড খেলতেছেন। কে কত দ্রুত করতে পারে সেটা একটা ইস্যু হইতে পারে। মানে ইয়েস। সবসময় সলিটার গেমের সাথে টাইমের সম্পর্ক থাকে এমন না। বাট এইখানে দেখতে পাচ্ছি এখানে আছে। আমরা যখন ছোটবেলায় খেলছি কম্পিউটারে বসে কাগজে বসে সলিটার খেলতাম তখন ওখানে দেখিনি কখনো এরকম টাইমের কিছু ছিল। বাট আজকে এটাতে দেখতেছি টাইম আছে। ইনফেক্ট আমি যখন কম্পিউটারে সলিটার খেলছি কখনো এরকম এইখানে যে অপশন গুলো ছিল এরকমই আসেনি। অন্যরকম আসতো। ওই উইন্ডোজ আমি তো ধরেন মিলেনিয়াম ওই টাইম গুলোতে সলিটার খেলছি। তারপরে যখন আপনাদের উইন্ডোজ 10 আসছে এরপরে তো আর এগুলো খেলা হয়নি তেমন। তো যাই আচ্ছা হোক উইন্ডোজ এখন 7 আমরা এই মনে হয় আসছিল মনে হয় স্যার। উইন্ডোজ 7 এর 7 থেকে না 7 না 8 ও ছিল। এটাও ছিল। এক্সপি তেও ছিল। এক্সপি হ্যাঁ। হুম। আচ্ছা যাক। এখন যেইটা আলোচনার বিষয় এইটা হচ্ছে এরকম একটা এজেন্ট সে কি করবে একা এটা খেলবে। তো তাকে তো আপনার ট্রেন করতে হবে। তার এনভায়রনমেন্টটা কেমন হবে এটা বুঝতে হবে। এই হচ্ছে ব্যাকগেমন। আচ্ছা ধরেন ব্যাকগেমন আমরা খেলি নি। আমাদের দেশে আমরা তো লুডো খেলি, তাই না? ইয়েস স্যার লুডো খেলেছি। তো ওই লুডোর একটা অন্যরকম ভার্সন চিন্তা করেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের এক্সাম্পলে একদম পারফেক্ট লুডো নিয়েই কথাবার্তা বলবো তাহলে এই হচ্ছে দুইটা এক্সাম্পল দুইটা এজেন্টের এক্সাম্পল আমাদের এখানে লেকচার স্লাইডে আমরা চারটা এরকম এজেন্টকে পিক করছি একটা সলিটার একটা লুডো একটা হচ্ছে ইন্টারনেট শপিং একটা হচ্ছে অটোমেটেড ট্যাক্সি ইন্টারনেট শপিং জিনিসটা কি দারাজ স্যার। ই-কমার্স। ইন্টারনেট শপিং এই এজেন্ট কি করবে সে আমাদের সাজেস্ট করবে স্যার কি কিনবো হ্যাঁ স্যার। তাহলে সে আপনার এটা কেনার জন্য হেল্প করবে রিকমেন্ডেশন করবে। আপনি যখন কাজ করতেছেন তখন আপনার সাথে যে থাকবে সে এটা পিক করে দিবে ডিসিশন মেকিং এ হেল্প করতেছে হ্যাঁ এরকম তো এই চারটা এজেন্ট নিয়ে আমরা কথা বলবো আমাদের এখানে প্রথম যে এজেন্টটার কথা বলা আছে প্রথম যে এনভায়রনমেন্ট টাইপের কথা বলা আছে সেটা কি ফুললি ভার্সেস পার্সিয়ালি অবজারভেবল প্রত্যেকটা স্লাইডের উপরে দেখবেন এরকম একটা বর্ণনা দেওয়া আছে এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে এটা হচ্ছে প্রথম যে অংশটা তার ব্যাখ্যা দেওয়া আছে তার মানে এখানে যা আছে তার বিপরীতটা হবে কি পার্শিয়ালি অবজারভেবল বুঝতে পারছেন এখানে বর্ণনা দেওয়া আছে কার ফুললি কি বলা আছে an environment is full observable তার মানে ফুললি মানে হচ্ছে সেটাকে কি হবে পুরোটাকে আপনি যাতে একবারে অবজার্ভ করতে পারেন when the sensors can detect all aspects that are relevant to the choice of action এখন আপনি এটাতে আসেন আমি পরবর্তী যে চালটা দিতে চাই তার ডিসিশন মেকিং এর জন্য এই পুরো এনভায়রনমেন্টকে আমি একবারে দেখতে পাই ইয়েস স্যার দেখতে পাচ্ছি স্যার। গুড তার মানে এটার এনভায়রনমেন্ট কি স্যার ফুললি অবজারভেবল ঠিক আছে বা আমরা যেটা এখানে বলতেছি ফুল অবজারভেবল হ্যাঁ এটাকে আমরা কি বলছি ফুললি অবজারভেবল ওকে এখন কথা হচ্ছে লুডো খেলতেছেন লুডোর বোর্ড আপনি কি পুরোটা একবারে দেখতে পান দ্যাট মিন্স আপনি যদি এটাকে কোনো একটা সেন্সরের আন্ডারে আনতে চান ওই একটা সেন্সর দিয়ে পুরো বোর্ড একবারে দেখা যাবে ইয়েস স্যার দেখা যাবে স্যার। সম্ভব ইন্টারনেট শপিং এটা কি সম্ভব না স্যার সব দেখা সম্ভব না স্যার। কেন সম্ভব না স্যার মানে অনেক তো স্যার হিউম্যানের পক্ষে তো পুরোটা একদম সবগুলা ইনফরমেশন দেখা সম্ভব না বা কোনো সেন্সরের পক্ষে তো সম্ভব না। পুরো হ্যাঁ তো ইনফিনিটি না স্যার। ধরেন আপনি কিনতে চাইতেছেন চশমা এখন চশমারই তো অনেক ভ্যারাইটিস আছে আপনি একটা দেখতেছেন ইনফ্যাক্ট আপনি যেটা দেখতেছেন একটা পছন্দ হয়েছে এইটাই দেখা গেল যে দাম যা এই ফ্রেমের দাম এত আবার ওটাকে কি করে দিতে হয় যেন অ্যাসেম্বলিং করে দিতে হয় সেটারও একটা খরচ আছে এটা সেটা চিন্তা করতেছেন এই টাকা কিভাবে ম্যানেজ করব এই চিন্তা করতে করতে দেখা গেল আরেকজন কিনেই ফেলছে আপনি যখন ক্লিক করছেন তখন বলতেছে স্টক আউট হতে পারে ইয়েস না স্যার এরকম স্যার হইছে স্যার এরকম স্যার।
আচ্ছা, তো ট্যাক্সি যাবো আমি হচ্ছে এই আশুলিয়া থেকে উত্তরা বা ধরেন ধানমন্ডি। এটা কি সম্ভব একবারে পুরোটা দেখা? তার রাস্তার এনভায়রনমেন্ট এর সবকিছু একটা সেন্সর দিয়ে এট এ টাইম সব দেখা সম্ভব? না স্যার। সম্ভব না। তো যদি সম্ভব না হয় তাহলে আমরা এটাকে কি বলছি? এটাকে বলছি পার্শিয়ালি অবজারভেবল, কারণ আমি একটা অংশ দেখতে পাই। একেবারেই দেখতে না পেলে তো ডিসিশন নিতে পারবো না কোন দিকে যাবো। ইন্টারনেট শপিং ও তাই পার্শিয়ালি অবজারভেবল। লুডোকে আমরা বলছি ফুললি অবজারভেবল, সলিটারকে আমরা বলছি হচ্ছে ফুললি অবজারভেবল। ক্লিয়ার হয়েছে এক্সাম্পলটা? ওকে, ইয়েস নেক্সট স্যার। আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কখন আমরা বলবো যে আমাদের এনভায়রনমেন্টটা ডিটারমিনিস্টিক, কখন আমরা বলবো স্টোকাস্টিক। লেটস সে এইখানে এই যে আমার কেসগুলো আছে এখান থেকে আমি পরেরটায় যে লেটস সে ৬ কে আমি এখানে নিতে পারি। এইটা হচ্ছে আমার কারেন্ট স্টেট। এইটা থেকে আমি ডিসাইড করতে পারি যে আমি পরেরটা কি করতে পারবো, এখান থেকে ওখানে নিয়ে যাব। নতুন একটা স্টেট তৈরি হবে। তাহলে এই কারেন্ট স্টেট আমার পরের স্টেট ডিসাইড করতে হেল্প করে, বা এইটা থেকে এটার উপরে বেস করে আমি পরের স্টেপে যাইতে পারি। কিন্তু যখন আপনি লুডো খেলবেন, লুডোতে আপনি দেখতেছেন যে ২ পড়লে ওর গুটি কাটতে পারবেন। কিন্তু আপনার ২ পড়বে কিনা তার কোনো গ্যারান্টি আছে? না স্যার। ওটা নির্ভর করবে কিসের উপরে? ভাগ্যের উপর স্যার। ওকে, ভাগ্য বলি, ছক্কা বলি, যেটাই বলি তার উপরে। আমার ইচ্ছা, আমার ডিসিশন হচ্ছে আমি ওর গুটিটা কাটবো। চাইলেই পারবো? পারবো না। তাই না? কেসটা হচ্ছে এরকম। তো আমরা এইটা বলছি কি ইফ দ্য নেক্সট এনভায়রনমেন্ট স্টেট, স্টেট বলতে আমরা কি বুঝাইছি? এই যে পুরো কেসটা এটা একটা স্টেট। এটাকে যখন আমি চেঞ্জ করে এখানে নিয়ে আসবো, এই যে সেট করলাম, একটা নতুন স্টেট হয়ে গেছে। দেন আমি এখান থেকে ধরেন এখানে নিয়ে আসলাম। এটাকে যখন এখানে নিয়ে আসবো তখন আরেকটা স্টেট হয়েছে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। নতুন স্টেট হচ্ছে স্যার। তাহলে আমরা কি বলতেছি, যদি নেক্সট এনভায়রনমেন্ট ইজ কমপ্লিটলি ডিটারমাইন্ড বাই দ্য কারেন্ট স্টেট, যেটা আমাদের এখানে দেখতেছি এইখানে যা ছিল হুবহু এইটার উপরে, এটাকে যখন আমি মুভ করছি এটার উপরে পরেরটা নির্ভর করছে, এইরকম যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডিটারমিনিস্টিক। আর যদি এরকম না হয়, র্যান্ডম কেস হয়, যেমন আমরা লুডোর ছক্কাতে দেখতেছি, সেটাকে আমরা কি বলবো? ওটাকে আমরা বলবো স্টোকাস্টিক। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার যে সলিটার হচ্ছে ডিটারমিনিস্টিক, লুডো হচ্ছে স্টোকাস্টিক। ইন্টারনেট শপিং কি হবে? ডিটারমিনিস্টিক স্যার। ট্যাক্সি কি হবে? স্যার এটা ও যে কি বললেন স্যার, ওই যে র্যান্ডম যেটা সেটার নাম সেটা হবে স্যার এই যে স্টোকাস্টিক। স্টোলাস্টিক। ইয়েস স্যার। স্টোকাস্টিক, হ্যাঁ? আচ্ছা, এখন এইখানে দেখেন আমাদের সাথে মিলছে। ইয়েস, নো, ইয়েস, নো, মিলছে না? ইয়েস স্যার। আচ্ছা, নেক্সট আমাদের যেটা আছে এনভায়রনমেন্ট টাইপ, সেটা হচ্ছে এপিসোডিক ভার্সেস সিকুয়েন্সিয়াল। এখানে একটু আমরা আমাদের ছোটবেলার গল্প করে নিই। আমাদের ছোটবেলায় ধরুন আমার বাসায় সপ্তাহে ৩ ঘন্টা টিভি দেখার অনুমতি ছিল। তো এই ৩ ঘন্টাকে আমরা এইভাবে, মানে আমি এবং আমার ভাই এভাবে ভাগ করে নিয়েছিলাম যে আমরা বুধবার রাতে ১ ঘন্টা টিভি দেখবো, ওই সময় ম্যাকগ্রেগার হইতো। আর হচ্ছে শুক্রবার সকালে ১ ঘন্টা কার্টুন দেখবো। আর হচ্ছে বৃহস্পতিবার রাতে ১ ঘন্টা নাটক দেখবো। ওইটা অবশ্য পরে শিফট হয়ে গেছিল। বৃহস্পতিবারে আমরা নাটক না দেখে ওই রবিবারে হচ্ছে অ্যাডভেঞ্চার অফ সিনবাদ এই জাতীয় কিছু হইতো, ওটা দেখতাম। তো এই যে নামগুলো বললাম, অ্যাডভেঞ্চার অফ সিনবাদ বা ম্যাকগেভার, কেউ দেখছেন আপনারা এগুলো কিছু? সিম্বা মুভি দেখছি স্যার। অ্যাডভেঞ্চার অফ সিনবাদ কেউ দেখেনি, ম্যাকগেভার কেউ দেখছেন? স্যার দেখতে পারি স্যার, নাম ভুলে গেছি স্যার। শিওর বলতে পারতেছি না স্যার। আচ্ছা, তো যেটা এখানে বিষয় যেটা আমি করতে চাই, ডিসকাস করতে চাই, যে ওখানে কি হইতো, একটা স্টোরি শুরু হইতো ৯টার সময়,
রাত ৯টায় ১০টার মধ্যে স্টোরিটা শেষ হয়ে যেত। ১ ঘন্টার ভিতরে ফুল একটা স্টোরি কমপ্লিট। এটার নাম ম্যাকগাইভার, নায়কের নামে ছিল। আবার পরে বুধবারে এরকম হইতো, বা এখন আমরা হয়তো দেখতে পারি যে এমন কিছু আছে কি যেটা প্রতিদিন ধরেন একটা এক্সাম্পল বের করি। আহ, ওই যে স্যার সিআইডি। সিআইডি, ফাইন, একটা এক্সাম্পল হচ্ছে সিআইডি। একদিন একটা কেস ওপেন হয়, ওই দিনের স্টোরিতে ওইটাই শেষ, কিন্তু চলতেছে তো বছরের পর বছর, যুগের পর যুগ ধরে চলতেছে না। স্যার যখন আমরা সিআইডির কথা বলতেছি তখন কিন্তু আমরা এরকম একটা পার্টিকুলার একটা স্টোরির কথা বলি। বা ধরেন এই যে আমি ক্লাসটা নিচ্ছি, আমি কি পড়াচ্ছি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? আপনারা পাস করার পরে বলবেন যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাস করছি, কিন্তু আপনাকে যখন কথা কিছু জিজ্ঞেস করা হবে, পার্টিকুলার সাবজেক্টের কথা জিজ্ঞেস করা হবে, টপিকের কথা জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হইলে ওই টপিকটা কি পড়ছো, এটা একটু বলো, ওইটা একটু বোঝাও, তখন ওইটা যখন আপনি রিলেট করতে যাবেন, তখন আমার এই একটা ক্লাসের রেফারেন্স আপনার মাথায় আসতে হবে, স্মৃতিতে আসতে হবে। কিন্তু আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি শুধু এই ক্লাসটা ছিল? না ছোট স্যার। সেমিস্টারে যতগুলো ক্লাস, তাই না? তার মানে একটা ফুল ইভেন্টকে এরকম আমরা ছোট ছোট অংশে ভাগ করতে পারি, যদি ভাগ করা যায়। ইভেন এটা আমরা বলছি যে এপিসোডিকটা, মানে প্রথম যে যে নামটা আছে সেটাকে আমরা আলোচনা করি। ইজ an episodic environment, sorry, in an episodic environment the agent's experience can be divided into atomic steps, ছোট ছোট ভাগে ভাগ করা যাবে, where the agents perceives and then perform a single action। এটাকে ছোট ছোট এক্সপেরিয়েন্সে ভাগ করা যায়, ওই এক্সপেরিয়েন্সের উপরে বেস করে সে কি করে, কোনো একটা অ্যাকশন ডিসাইড করে বা পারফর্ম করে। The choice of action depends only on the episode itself। এখন এই জায়গাটা একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? এই যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথা বললাম, এইটা তো আমি একটা ছোট্ট একটা ক্লাসের কথা বলতে পারি, যে আমি ইন্টেলিজেন্ট এজেন্ট ক্লাসের কথা বলতে পারি, এটা আমি ইন্ট্রোডাকশন ক্লাসের কথা বলতে পারি, এটা আমি সলভিং প্রবলেম বাই সার্চিং এর কথা বলতে পারি। প্রতিটা একটা করে এপিসোড হচ্ছে। তাহলে আপনি যখন, আপনাকে যখন প্রশ্ন করা হবে পরীক্ষায়, তখন আপনি এটাকে কিভাবে এক্সপ্লেইন করবেন? তখন আপনাকে পাশে কিন্তু এটা বলতে হবে যে এই কারণে এটাকে আমি এপিসোডিক বলতেছি। আমাদের এখানে দেখেন যেভাবে বলা আছে কেসটা, সলিটারকে আমরা এপিসোডিকে নো বলছি। নো মানে কি? তার মানে সে এপিসোডিক না। আমরা তাকে বলতেছি কি? সে বলতেছি সিকুয়েন্সিয়াল। কি কারণে বলতেছি? কারণ এই যে একটা করে মুভ করতেছি, এই প্রত্যেকটা কেসকে আমরা বলতেছি তার অ্যাটমিক এক্সপেরিয়েন্স। প্রতিটা মুভকে আমরা তার একটা অ্যাটমিক মুভ হিসাবে চিন্তা করতেছি। সমস্ত মুভগুলিকে একসাথে কানেক্ট করা হইলে একটা গেম, এইভাবে বলছি। সিমিলারলি যদি আমরা লুডো খেলতে চাই, সেটাও হবে সমস্ত চালের শেষে গিয়ে জয় পরাজয় হবে। ইন্টারনেট শপিং এ আপনি অনেক কিছু দেখতেছেন, ডিসাইড করতেছেন, কার্টে নিচ্ছেন, গিয়ে পেমেন্ট করতেছেন। ট্যাক্সি, কোন একটা জায়গা থেকে যাত্রা শুরু করছেন, আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে হবে। এনভায়রনমেন্টে অনেক কিছু চেঞ্জ হবে, অনেক ডিসিশন চেঞ্জ হবে, বাট শুরু থেকে শেষ। তাহলে সব যদি ঢালাও ভাবে এরকম নো হয়, যদি এপিসোডিক হয় না, এপিসোডিক কিভাবে হইতে পারে? ধরেন এই যে গেমটা, এটাই আমি বলতেছি যে আমি কি করব, আমি দেখব যে আপনি 5টা ম্যাচ খেলবেন। কথার কথা আপনাকে বললাম যে আপনি 5টা ম্যাচ খেলবেন, টোটাল 5 ম্যাচে আপনি কয়টা জেতেন এবং আপনার কত সময় লাগে। তাহলে ওই যে একটা ম্যাচ, তখন কিন্তু ওই একটা ম্যাচ আপনার একটা অ্যাটমিক পার্ট হয়ে গেছে, তখন ওই ম্যাচটা কিন্তু এপিসোডিক, তখন কিন্তু ওই ম্যাচটা সিকুয়েন্সিয়াল না। স্যার এক কথা হচ্ছে যেটা হচ্ছে ভাগে ভাগে হবে বা হ্যাঁ, সেটা হচ্ছে এপিসিডিয়াল, আর হচ্ছে ওইটা হচ্ছে মানে একবারে হয়ে গেলে ওইটা। এই গুড। তো স্যার। আশা করি বুঝতে পারছেন আপনারা, হ্যাঁ। জি স্যার। নেক্সট যেটা আছে আমাদের সেটা হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক। স্ট্যাটিক ডাইনামিকের ইস্যুটা হচ্ছে আমি যখন ডিসিশন নেই, লেটস সে এইখানে ডিসিশন নিচ্ছি, যে কি ডিসিশন নিচ্ছি আমি,
আমার এখানে আর কোথাও কোনো কিছু মুভ করার মতো আছে? দেখেন তো। নাই মনে হচ্ছে। ধরেন আগেরটা এরকম ছিল। যে এই হচ্ছে আমার একটা স্টেট। আমি এইটাকে মুভ করে ওইখানে নিতে পারি, অথবা এই 10 কে মুভ করে যে নিচে নিতে পারি। যেকোনো একটা ডিসিশন আমি নিব। আমার যেটা সুবিধা মনে হয় সেটা করব। কিন্তু যখন আমি ডিসিশন নিচ্ছি বা নিব, তখন কি আমার এনভায়রনমেন্টে কোনো পরিবর্তন হয়? না আমার ডিসিশন এক্সিকিউশন এর আগে এনভায়রনমেন্টে কোথাও কোনো পরিবর্তন হয়ে যায়? না স্যার, এক্সিকিউশনের কেন পরেও এই প্রশ্ন? কেন এই প্রশ্নটা? লেটস সে আমি শপিং করতেছি, আমি দেখতেছি, প্রাইস ডিসাইড করতেছি, আমার প্রোডাক্ট চয়েস করতেছি। আমার ডিসিশন মেকিং টাইমে অন্য কেউ একজন এটাকে নিয়ে ফেলেছে। হতে পারে না? ইয়েস স্যার, হতেই পারে স্যার। যে রাস্তা দিয়ে যাব বলছিলাম ওই রাস্তায় হঠাৎ করে কোনো ভিআইপি নামছে। আমি যেতেই পারলাম না। হতেই পারে স্যার। তাই না? তো এইরকম পরিবর্তন হইতে পারে। হ্যাঁ? এই জন্য এটাকে আমরা যদি পরিবর্তন হয়, যখন আমি ডিসিশন নিচ্ছি তখন যদি পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা বলবো ডাইনামিক। আর যদি পরিবর্তন না হয়, তাহলে সেটাকে আমরা বলবো স্ট্যাটিক। যেমন আমাদের এটা স্ট্যাটিক। আপনি যতক্ষণই বইসা থাকেন এটার দিকে তাকায় কোনো সমস্যা নেই। কিছুই চেঞ্জ হবে না। ওকে? ইয়েস স্যার। তাহলে আমরা এটাকে কি বলতেছি? সলিটারকে বলতেছি স্ট্যাটিক, ব্যাকগ্রাউন্ডকে বলতেছি স্ট্যাটিক, এরকম লুডোতেও আপনার কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। ইন্টারনেট শপিং এ এটাকে আমরা বলতেছি সেমি। এটা সেমিটা বোঝানোর জন্য আরেকটা এক্সাম্পল দিই। সেমি বিষয়টা কেমন? লেটস সে দাবা খেলা দেখছেন আপনারা সবাই, তাই না? ইয়েস স্যার। দাবাতে কি হয়? যখন ইন্টারন্যাশনাল ম্যাচ গুলো আমরা দেখি তখন ওইখানে হচ্ছে প্রথম চাল দেয় সবসময় সাদা গুটি। কিন্তু সাদা গুটি চাল দেওয়ার আগে কালো নিয়ে যে খেলতেছে সে একটা ঘড়িতে হিট করে। হিট করলে সাদা নিয়ে যে খেলতেছে তার ঘড়িটা চলতে শুরু করে। তখন সে মুভ করে সে আবার সাদা নিয়ে যে খেলতেছে সে মুভ করে, সাদা গুটি মুভ করে ঘড়িতে হিট করে, তখন সাদার ঘড়িটা বন্ধ হয়ে যায়, কালোর ঘড়িটা চলতে শুরু করে। তাহলে এক পাশের ঘড়ি চলতেছে, আরেক পাশের ঘড়ি বন্ধ হচ্ছে। এই ধরনের কেসগুলো হচ্ছে সেমি বেসিক্যালি। এইটাকে কেন সেমি বলতেছি? কারণ আমার এনভায়রনমেন্ট স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্ট্যাটিকই হয়ে আছে, তাই না? আমি তো স্ক্রিনের দিকে তাকাই আছি, এটা কোনো সমস্যা আছে কিনা খুঁজতেছি। কিন্তু ওইদিকে পেছনে তো আরেকজন অন্য একজন দেখে কিনে ফেলছে, অন্য একদিকে একটা পরিবর্তন হয়ে গেছে। আমার সামনে স্ট্যাটিক, বাট অন্য একদিকে এটা ডাইনামিক হয়ে গেছে, দুইটা একই সাথে। এই জন্য এটাকে আমরা সেমি বলতেছি। বুঝতে স্যার, পারছেন? ট্যাক্সি কেন সেমি না স্যার? ট্যাক্সি, আপনি তো রাস্তা দিয়ে যাচ্ছেন, যখন যাচ্ছেন তখনই আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন, সেটার উপরে ডাইরেক্ট বেস করে আপনি আপনার ডিসিশন নিচ্ছেন। এটা তো এমন না যে আপনি এখন এখান দিয়ে যাচ্ছেন, আপনি ডিসিশন নিলেন আমি এদিক দিয়ে যাব, দাঁড়ায় রয়েছেন, গাড়ি নিয়ে কি রাস্তায় দাঁড়ায় থাকেন? না স্যার। কিন্তু কন্টিনিউয়াস মুভের উপরে থাকেন, ডিসিশন তো ইনস্ট্যান্ট হইতে থাকে। আপনার ডিসিশন টাইমে অন্যদের পরিবর্তন হবে, আপনারও পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছি স্যার। নেক্সট যেটা সেটা হচ্ছে ডিসক্রিট। এই যেমন একটু আগে আমি এখানে জিজ্ঞেস করছিলাম এখানে কি টাইমের ইস্যু আছে? এখানে টাইমের না ইস্যু স্যার। আছে। এই যে ঘড়ি ঘুরতেছে, ইয়েস স্যার। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। যদি এজেন্টের কাজের সাথে এরকম টাইমের ইস্যু থাকে, হ্যাঁ? ইন দ্য if the environment can change while the agent is sorry এটা না তো, হয়ে গেল এটা। This distinction can be applied to the state of the environment the way time is handled. যদি এটার সাথে টাইমের ইন্টিগ্রেশন থাকে তাহলে সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস। এটা একটু খেয়াল করবেন, সবগুলোতে বলছি যে আমাদের ডেসক্রিপশন প্রথমটাকে এলাবোরেট করে। এখানে কিন্তু ওইভাবে বলা নাই, বলা আছে যদি টাইমের ইন্টিগ্রেশন থাকে বা টাইম কিভাবে হ্যান্ডেল করতেছে তার উপর এটা ডিসাইড হবে। যদি টাইমের ইন্টিগ্রেশন না থাকে তাহলে সে ডিসক্রিট, যদি টাইমের ইন্টিগ্রেশন থাকে তাহলে সে কন্টিনিউয়াস। সোজা কথা। এখন সলিটার আমরা যেটা খেলতেছি এখানে টাইম আছে, তাহলে এটা কি হবে? এটা কন্টিনিউয়াস। কিন্তু এই লেকচার স্লাইডটা যখনকার টেক্সট বইয়ের উপরে বেস করে করা হয়েছে তখনকার সময় সলিটারে এই ধরনের টাইমের কেস ছিল না। যখন আমরা এই এক্সাম্পলটা দেখি তখন এখানে দেখব এস বলা আছে, তার মানে কি সে ডিসক্রিট, যাতে টাইমের সম্পর্ক নেই।
লুডো খেলতেছি সেটার সাথেও টাইমের সম্পর্ক নেই, ইন্টারনেট শপিং করতেছি এটার সাথেও টাইমের সম্পর্ক নেই, কিন্তু গাড়িতে উঠা আমাদের প্রথম চিন্তাই থাকে তাড়াতাড়ি যাব, তখন আমরা রাস্তায় কেউ বসে থাকতে চাই না, তাই না? হ্যাঁ স্যার, বসে থাকতে চাই না স্যার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট টাইপস, সরি, সিঙ্গেল এজেন্ট আর মাল্টি এজেন্ট। তো এই সিঙ্গেল এজেন্ট মাল্টি এজেন্ট বলতে আমরা কি বুঝাই, আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য কয়টা এজেন্ট লাগবে, এই গেমটা খেলার জন্য আপনার কয়টা এজেন্ট লাগবে, যদি আপনি একটা ইন্টেলিজেন্ট এজেন্ট বানাইতে চান তাহলে এটার জন্য কয়টা এজেন্ট দরকার, একটা এজেন্টই এটা কাজটা করতে পারবে, তাই না? বা এটা এনভায়রনমেন্টে একের অধিক এজেন্ট কি দরকার আছে আপনার? না স্যার। দরকার নেই। যদি একটা এজেন্টে হয় সেটাকে আমরা বলবো সিঙ্গেল এজেন্ট, যেমন এটা সিঙ্গেল এজেন্ট। লুডো কি একটা এজেন্টে হবে? ইয়েস স্যার। লুডো একটা এজেন্টে হয়ে যাবে, লুডো কি একা একা খেলে নাকি কেউ? ও হ্যাঁ, না স্যার। হ্যাঁ, ইন্টারনেট শপিং, অনেকে শপিং করতেছে, রাস্তায় অনেক গাড়ি চলতেছে, এগুলো সব মাল্টি এজেন্ট, কিন্তু সলিটারটা সিঙ্গেল এজেন্ট। তাহলে এই যে কেসগুলো আমরা দেখলাম, এই কেসগুলোর মধ্যে সবচেয়ে সিম্পল কেস কি? সিম্পল কেস হচ্ছে যদি কোনো একটা এজেন্ট ফুললি অবজারভেবল হয় তাহলে আমার ডিসিশন মেকিংটা ইজি, যদি এটা ডিটারমিনিস্টিক হয় তাহলে তার ডিসিশন মেকিং ইজি, এপিসোডিক হইলে স্ট্যাটিক, ডিসক্রিট এবং সিঙ্গেল এজেন্ট এরকম যদি হয় তাহলে এইটার জন্য আমার আর্কিটেকচার ডিজাইন করা বা বিল্ড করাটা ইজি হবে। কিন্তু প্র্যাকটিক্যালি এরকম হয় না, প্র্যাকটিক্যালি সাধারণত দেখা যায় উল্টাটাই হয়। কথা হচ্ছে যে সবসময় কমপ্লিটলি অপোজিটই হবে, তাও হবে না। না তার মানে কি একটা এজেন্ট এরকম হইতে পারে, লেটস সে এটা ফুললি অবজারভেবল তার এনভায়রনমেন্ট, দেন স্টোকাস্টিক এবং সিকোয়েন্সিয়াল, আবার হইতে পারে কি স্ট্যাটিক, ডিসক্রিট এবং মাল্টি এজেন্ট, দ্যাট মিন্স একটা মিক্সড হইতেই পারে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। তো আমরা এজেন্টের টাইপস গুলো বুঝলাম, আমাদের প্রথম থেকে ধরে আমরা এজেন্ট কি জিনিস সেটা বোঝার চেষ্টা করছি। তারপরে হচ্ছে একটা এজেন্ট তৈরি করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে হবে, সেখানে চারটা কেস ছিল: পারফরমেন্স, এনভায়রনমেন্ট, সেন্সর এবং অ্যাকচুয়েটর। দেন আমরা দেখছি তার এনভায়রনমেন্ট টাইপ গুলো। ফাইনালি এই এজেন্ট কত রকম হইতে পারে এটাই আমাদের লাস্ট আলোচনার বিষয়। চার ধরনের এজেন্টের কথা এখানে বলা আছে, বাট টেক্সট বইয়ে আসলে পাঁচ ধরনের এজেন্ট আছে, সামহাও একটা আপনাদের স্কিপ করা হয়েছে। তো যে চারটা আছে আমরা আগে সেই চারটা আলোচনা করি। প্রথমটা হচ্ছে সিম্পল রিফ্লেক্স। সিম্পল রিফ্লেক্স আমরা যে একদম জেনারেল আর্কিটেকচার যেটা দিয়ে আলোচনা শুরু করছিলাম, সিম্পল রিফ্লেক্স হচ্ছে আসলে ওইটাই মিন করে। তার মানে সিম্পলের ক্ষেত্রে এজেন্টের এনভায়রনমেন্টে কি বলছি, ফুললি অবজারভেবল, ডিটারমিনিস্টিক, তাই না, এপিসোডিক, স্ট্যাটিক, তাহলে এইরকমই হবে তার এনভায়রনমেন্টটা। যেমন এখানে বলা আছে সিলেক্ট অ্যাকশন, আচ্ছা আগে ডায়াগ্রামটা দেখি। এনভায়রনমেন্ট থেকে পারসেপশন নেয়, নিয়ে সে কি করে, তার সামনে একটা লজিক্যাল অ্যানালজি থাকে, সেটা কি, হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, এইরকম একটা ইনফরমেশন নিয়ে সে কি করে ইনপুটটাকে ডিসাইড করে। তারপর তার কাছে কিছু কন্ডিশন রুলস থাকে যেমন ইফ দেন এই টাইপের, সেটার উপরে বেস করে সে একটা ডিসিশন নেয়, নিয়ে অ্যাকচুয়েটরের মাধ্যমে সে এনভায়রনমেন্টে পারফর্ম করে। এইটাই যেটা বলা আছে কি, সে কি করে সিলেক্ট অ্যাকশন অন দ্য বেসিস অফ অনলি দ্য কারেন্ট পার্সেন্ট, প্রিভিয়াস যেগুলো আছে তার হিস্ট্রি নিয়ে সে মাথা ঘামায় না। লার্জ রিডাকশন ইন পসিবল পারসেন্ট অ্যাকশন সিচুয়েশন, এইটা আমরা দেখছিলাম যে ইফ দেন ইফ দেন ইফ দেন, অসংখ্য ইফ দেন হয়ে যেতে পারে, তাই না? এটাই বলা আছে, ইয়েস স্যার। লার্জ রিডাকশন ইন পসিবল পারসেন্ট অর অ্যাকশন সিচুয়েশন। দেন কি বলা আছে, ইমপ্লিমেন্টেড থ্রু কন্ডিশন অ্যাকশন রুলস, ইফ দেন দিয়ে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করি, একদম সিম্পল। একটা এক্সাম্পল দেওয়া আছে, মেইল সর্টিং রোবট, হ্যাঁ এজেন্টের নাম, এটার এনভায়রনমেন্ট কেমন, কনভেয়ার বেল্ট অফ লেটার, দ্যাট মিন্স সে ওয়ার্ড, লেটার, সেন্টেন্স এগুলো সে বুঝতে পারবে। তাহলে এখানে একটা কন্ডিশন বা রুল যদি আমরা সেট করি, লেটস একটা এক্সাম্পল দেওয়া আছে, যদি দেখা যায় টেক্সটের মধ্যে এডিনবুর্গ আছে তাহলে বুঝতে হবে কি এটা স্কটল্যান্ড নামে একটা ফোল্ডার আছে সেখানে পাঠিয়ে দিতে হবে। লেটস সে আমাদের অলমোস্ট সবারই ইমেইলে এরকম একটা এজেন্ট কাজ করে ব্যাকএন্ডে। সে কি করে স্প্যাম ফিল্টার করে, আমাদের টেক্সট গুলো দেখে সে ডিসাইড করার চেষ্টা করে যে এই মেইলটা কি স্প্যাম অর নট স্প্যাম।
নট স্প্যাম হইলে আমাদের ইনবক্সে আসে, আদারওয়াইজ সেটা চলে যায় কোথায়? স্প্যাম ফোল্ডারে, তাই না? ইয়েস স্যার। Very simple. এখন এটা তো খুবই সিম্পল, এটাকে আমরা যদি একটু আপডেট করতে চাই, তো আপডেটের ফার্স্ট ভার্সনটাকে আমরা বলেছি হচ্ছে মডেল বেসড। এই মডেল, যখন আমরা মডেলের কথা বলতেছি, আসলে মডেল কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে আমি যে পারসেপশনটা নিব সেইটাকে আমরা কি করব, এরকম কতগুলি ফার্দার অ্যানালাইসিস করব, যেটার স্টেটটা কেমন, হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস, হোয়াট মাই অ্যাকশন ডু, এরকম বিভিন্ন কেস আমরা অ্যানালাইসিস করব, করে আমরা একটা ডিসিশনে যাব। বাট স্টিল সে কিন্তু আমাদের আগের মতো কন্ডিশন অ্যাকশন রুলসেই কাজ করবে। এখানে যেটা বলা আছে, কিছু এডিশনাল কেস বা এক্সপ্লেনেশন দেওয়া আছে, সেটা কি বলা আছে যে এটা হচ্ছে পার্শিয়ালি অবজারভেবল। আগেরটা কি আমাদের পার্শিয়ালি অবজারভেবল ছিল? সিম্পল রিফ্লেক্সটা কি পার্শিয়ালি অবজারভেবল ছিল? না স্যার। ফুললি অবজারভেবল ছিল, হ্যাঁ? এটাকে আমরা বলতেছি পার্শিয়ালি অবজারভেবল। দেন মেইনটেইন ইন্টারনাল স্টেট, তার ইন্টারনাল স্টেট গুলোকে সে মেইনটেইন করতে পারে, এটাকে সাথে হিস্ট্রিতে রাখতে পারে। ওভার টাইম আপডেট, টাইম টু টাইম এটা আপডেট হয়। হাউ ডাজ দ্য ওয়ার্ল্ড চেঞ্জ ইন্ডিপেন্ডেন্টলি, এটাও সে একটা হিস্ট্রিতে রাখার চেষ্টা করে। এবং হাউ ডু অ্যাকশনস অ্যাফেক্ট দ্য ওয়ার্ল্ড, আমার অ্যাকশনের ফলে কি ধরনের পরিবর্তন হয়, এটাও সে হিস্ট্রিতে রাখে। যেমন আমাদের এক্সাম্পল দেওয়া আছে কি, রোবট ভ্যাকুয়াম ক্লিনার। তার মানে সে যদি ময়লা যদি থাকে, তার অ্যাকশনে কি হবে? ক্লিন হবে। তো মাত্র সেটা করে আসছে, এটা হিস্ট্রিতে আছে যে মাত্র আমি ওই স্কোয়ারটা ক্লিন করছি, এখন অন্য স্কোয়ার করবো, তারপর অন্য স্কোয়ার করবো। এরকম সিকুয়েন্সিয়ালি যতগুলি স্কোয়ার নিয়ে তার কাজ করার কথা, কথার কথা ধরেন 100টা স্কোয়ার সে চেক করবে, সবগুলোকে চেক করছে, তারপর হয়তো সে একটা ব্রেকে যাবে। তো তার এনভায়রনমেন্ট কি হবে? ডার্টি রুম, ফার্নিচার হতে পারে, এরকম কিছু আরো কিছু থাকতে পারে। তার মডেলটা, এই যে যেহেতু আমরা মডেল বেস বলছি, তার মডেলটা কি হবে? ম্যাপ অফ দ্য রুম, হুইচ এরিয়া অলরেডি ক্লিন, তাহলে এ স্কোয়ার ক্লিন, বি স্কোয়ার ক্লিন, সি হয়তো ক্লিন না, এগুলো হচ্ছে তার মডেলের মধ্যে থাকবে। এইটাকে যদি আমরা আরো ফার্দার আপডেট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? গোল। এখন গোলের কথায় আমরা প্রথম যেটা বুঝতে পারি, ধরেন বিএসসি শেষ করবেন, বিএসসি শেষ করে কি করবেন? সবাই কি এক উত্তর দিবে? দিবে না। কিন্তু আপনারা সবাই তো বিএসসি শেষ করতেছেন, মানে বিষয়টা কি? অপশন অনেকগুলো আছে, এক একজন এক একটা পিক করতেছেন, এটাই গোল। এক একজনের এক একটা গোল। কিন্তু যখন গোলের কথা বলতেছি, তখন আপনাকে প্রথম যেটা বুঝতে হবে, আপনার সাথে আপনার সামনে মোর দেন ওয়ান অপশন আছে। ঠিক একইভাবে আমাদের এই এজেন্টেরও মোর দেন ওয়ান অপশন থাকবে। এখান থেকে সে যে কোনো একটাকে গোল হিসেবে পিক করবে। এইটাকে আমরা আর্কিটেকচারে বা তার ডায়াগ্রামে কিভাবে দেখাইছি, এই যে পারসেপশনটা সে নিচ্ছে, এখানে আগে যেরকম ছিল আমরা পারসেপশন হিস্ট্রি রাখতেছিলাম, তার অ্যাকশনের ফলে কি হচ্ছে সেগুলো রাখতেছিলাম, সবগুলো আগের মতোই আছে। জাস্ট এই জায়গাতে এসে আমরা আপডেট করতেছি কি, আমরা বলতেছি what it will be like if I do action A, that means action B আছে, action C আছে, D আছে, এরকম এন পর্যন্ত অ্যাকশন আছে। কথার কথা, সেখান থেকে কোনো একটাকে আমি পিক করব। আমার সামনে অনেকগুলো অপশন আছে, আমি কোনো একটাকে পিক করবো, এই জন্য এটার নাম হচ্ছে গোল বেসড এজেন্ট। সাধারণত এই এজেন্ট গুলোকে ব্যবহার করা হয় কোথায়? সার্চ এবং প্ল্যানিং রিসার্চ। এইটার একটা হচ্ছে ডিফিকাল্টিজ আছে, ডিফিকাল্টিজ অ্যারাইজ when long sequence of actions, যেমন এই যে if I do action A, if I do action B, if I do action C, এরকম যদি অনেক লম্বা কেস হয়ে যায়, এটাকে হ্যান্ডেল করা ডিফিকাল্ট হবে। এবং এইখানে যেহেতু আমি ইফ এটা করলে ওইটা হবে ওইভাবে চিন্তা করতেছি, তাই না? আমরা যখন গোলের কথা বলি, আমাদের তো এরকম সামনে আমাদের কি করি, ফিউচার চিন্তা করে আমরা কথা বলি। ঠিক একইভাবে এইখানেও এই এজেন্টটাকে বলা হয়েছে কি, আগের গুলোর সাথে তার একটা খুবই সিগনিফিকেন্ট ডিফারেন্স হচ্ছে সে ফিউচার কনসিডার করে, যে এটা হলে ওটা হবে, এটা হলে ওটা হবে, তাহলে এটা করবো, এরকম একটা লজিক্যাল অ্যানালাইসিস সে করে। এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা কি, রোবট মেইড। তার মানে সে আপনার বাড়িঘর পরিষ্কার রাখবে, জিনিসপত্র গুছিয়ে রাখবে, তাহলে তার এনভায়রনমেন্ট কি হবে? হাউস এবং পিপল। তার গোল কি? সে হচ্ছে কাপড় ক্লিন করবে, রুম পরিষ্কার রাখবে, টেবিল চেয়ার গুছিয়ে রাখবে। এইটাকে যদি আমরা আরো ফার্দার আপডেট করতে চাই, তাহলে এই গোল, গোল আপনি কতটুকু অ্যাচিভ করতে পারছেন? আপনার টার্গেট ছিল কি বিএসসি শেষ করা, দেন চাকরিতে যাওয়া। প্রথম গোল হচ্ছে আপনি বিএসসি শেষ করবেন।
তো বিএসসি শেষ করার সময় আপনি ধরেন কথার কথা এখন আপনার টার্গেট হচ্ছে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটা শেষ করবেন, পাস করবেন। ফার্স্ট কুইজের পরেই দেখতে পেয়েছেন যে নাম্বারের অবস্থা ভালো না। আপনি যেভাবে পড়তেছিলেন সেভাবেই পড়তে থাকবেন? নিশ্চয়ই চিন্তা করবেন যে আমি আরেকটু ভালো কিভাবে করতে পারি, তাই না? ইয়েস স্যার। তার মানে কি আপনাকে যদি যাতে স্কোরিং এর ব্যবস্থা করা হয় তাহলে এটা বুঝতে সুবিধা হয় যে আসলে কেমন পারফরমেন্স হচ্ছে, তাই না? এইটাই হচ্ছে আমরা এখানে একটা নতুন স্কোরিং এর সিস্টেম আনছি যেটাকে আমরা বলতেছি ইউটিলিটি। এখানে বলছে একটা ইউটিলিটি ফাংশন লাগবে আমাদের। এই ইউটিলিটির মূল কাজটা কি? সে হচ্ছে আমাদেরকে ফিগার আউট করে দিবে কোনটা বেটার। যেটা বলা আছে সার্টেন গোলস ক্যান বি রিচড ইন ডিফারেন্ট ওয়েজ, মোর দেন ওয়ান ওয়েতে আমরা গোল রিচ করতে পারি, তার মধ্যে কিছুটা হচ্ছে বেটার। এটা আমি যে পারফরমেন্স চাই তার এগেইনস্টে আমার যে খরচ আছে বা যাই বলেন অপটিমাইজ যে ফর্মটা সেটাই হচ্ছে আমার জন্য মানে বেটার। যেটাতে সময় কম লাগে সেটা হচ্ছে বাই করে দেয়, তাই তো স্যার? কখনো সময়ের বিষয় হইতে পারে, কখনো টাকার বিষয় হইতে পারে, একেকটা একরকম হইতে পারে। আপনার টার্গেটটা একেক রকম হইতে পারে, যেটাই হোক সেটাই কিন্তু আপনার জন্য ইউটিলিটি ইস্যু। তাহলে আমাদের এরকম একটা ফাংশন লাগবে যে আমাদের এই ইউটিলিটিটাকে অ্যাড্রেস করতে পারবে, কোনো একটা নিউমেরিক স্কোরের মাধ্যমে আমাকে সে বলতে পারবে। তাহলে গোলগুলোকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি? সিলেক্টিং বিটুইন কনফ্লিক্টিং গোলস। যদি কনফ্লিক্টিং গোল থাকে সেখান থেকে বেটারটাকে পিক করা, এটা একটা অপশন হইতে পারে। সিলেক্টিং বিটুইন সেভারাল গোলস বেসড অন লাইকলিহুড অর অফ সাকসেস এন্ড ইম্পর্টেন্স অফ গোলস। কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট, কোনটার প্রবাবিলিটি হাই সেটার উপরে বেস করেও আমি আমার গোলকে সিলেক্ট করতে পারি। এইভাবে করে আমরা কি করতে পারি? একটা ইউটিলিটি ফাংশন তৈরি করতে পারি যে ফাংশনটা আমাকে বেটার বা রেশনাল রেজাল্ট অ্যাচিভ করতে হেল্প করবে। এখানে এক্সাম্পল কি দেওয়া আছে? মার্স ল্যান্ডার মঙ্গল গ্রহে পাঠিয়েছেন একটা এজেন্ট, সে কি করবে? এদিক সেদিক ঘোরাঘুরি করবে। ওটা তো সারফেস তো আর স্মুথ না, কোথাও পাহাড়, কোথাও হয়তো একটা গর্ত হয়ে আছে, সব জায়গাতে সমতল ভূমি না, তাই না? তো সেটি এনভায়রনমেন্টে কি বলা আছে? সারফেস অফ মার্স উইথ অবস্টাকলস। তাহলে আপনাকে কোনো একটা জায়গাতে রিচ করতে হবে, এটা হইতে পারে একটা পাহাড় সামনে আছে, আপনি পাহাড়টা উপর দিয়ে যাবেন না, দ্যাট মিনস পাহাড়টা ডিঙিয়ে যাচ্ছেন না, কেন? কারণ সেক্ষেত্রে হয়তো আপনার এনার্জি কনজাম্পশন বেশি হবে, আপনি ডান দিক দিয়ে বা বাম দিক দিয়ে যাচ্ছেন, অবস্টাকেলটাকে অ্যাভয়েড করুন। বাট ডান বাম দিয়ে গেলে হইতে পারে কি আপনার সময় বেশি লাগতে পারে, দূরত্ব বেশি পার হইতে হইতে পারে। তখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি করবেন, আপনি এনার্জি কনজাম্পশন বেশি করে টাইম সেভ করবেন নাকি বেশি দূরত্ব ক্রস করবেন, সময় বেশি নেবেন বাট এনার্জি সেভ করবেন। এটা হচ্ছে আপনার ইউটিলিটি ইস্যু। ওইভাবে আপনি আপনার গোল ডিসাইড করবেন। যে লেকচারটা বা যে লেকচার না তো যে এজেন্টের কথা এখানে লেকচার স্লাইডে বলা হয়নি সেটার নাম হচ্ছে লার্নিং এজেন্ট। সে নিজে নিজে শিখে। তো আপনি আমি শিখি, আমরা কিভাবে শিখি? আগে প্রবলেমে পড়ি, তারপর হচ্ছে একটু ঘাটাঘাটি করি কিভাবে এই জিনিসটা করতে হবে, তারপর হচ্ছে শিখি স্যার। গুড, এটা একটা অ্যাপ্রোচ। তাহলে প্রবলেম সামনে আছে, আপনি সলভ করছেন, এখন আপনার সলভটা বেস্ট হয়েছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? স্যার যে ইউটিলিটি বেসটা দিয়ে করবো স্যার, তাহলেই হয়ে যাবে স্যার। এটা তো তাহলে তো ইউটিলিটি হয়ে গেল। আপনি যদি নিজে নিজে ফিডব্যাকের শিখতে মাধ্যমে চান, স্যার, হ্যাঁ, ফিডব্যাক লাগবে। ফিডব্যাকের মাধ্যমে। আপনি যদি নিজে নিজে শিখতে চান তাহলে কাউকে না কাউকে আপনাকে একটা ফিডব্যাক দিতে হবে। লার্নিং এজেন্টের মূল বিষয়টা হচ্ছে তার এরকম একটা ফিডব্যাক লাগে, যে ফিডব্যাকের মাধ্যমে সে ফার্দার কি করবে ওটা ডিসিশন নিবে। বুঝতে পারছেন? তো যেহেতু এখানে নাই আপাতত ওইটা নিয়ে আর আমি আপনাদেরকে পেইন না দিই। এই পর্যন্তই আমরা দেখলাম। পরীক্ষায় সাধারণত দেখছি আমি ৪টা থেকেই আসে। এখানে প্রশ্নটা কিভাবে হয় একটু আপনাদেরকে বুঝাই দিই। প্রশ্নটা কিভাবে হয়? ওই যে বলছিলাম যে একটা সিনারিও থাকে, সিনারিও থেকে আপনাদেরকে পিক করতে হবে যে এই এজেন্টের পারফরম্যান্স কিভাবে অ্যানালাইসিস করবেন, তার এনভায়রনমেন্ট কি হবে, সেন্সর অ্যাকচুয়েটর কি হবে। দেন এগেইন ওইটার সাথেই সাধারণত লিংক করা থাকে যে এইটার জন্য আপনি কোন ধরনের
এইখানে যে আমরা টাইপ গুলো দেখতেছি, এজেন্ট টাইপ, কোন এজেন্ট টাইপ এই প্রবলেমটা সলভ করার জন্য বা ওই গিভেন সিনারিওর জন্য কোন এজেন্ট টাইপটা আপনি বেস্ট সুইটেবল মনে করেন। আপনি বলতেই পারেন যে আমার মনে হয় মডেল বেসটা ঠিক হবে, বাট কেন আপনি মডেল বেসড এর কথা বলতেছেন সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে। একই প্রবলেম আমরা মডেল বেস দিয়ে করতে পারবো, আমরা গোল বেস দিয়ে করতে পারবো, ইউটিলিটি বেস দিয়ে করতে পারবো। এটা কি আসলে একটা প্রবলেম তো আপডেট করতেছি, তাই না? যেকোনোটা দিয়ে করা সম্ভব, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্টিফাই করে দিতে হবে আপনি যেটা বলছেন সেটা কেন এটা বলতেছেন। প্রশ্ন সাধারণত এইভাবে হয়। ওকে, আজকে শেষ করি এখানে।